তো উনি বাড়ি যাচ্ছে কি কোথায় যাচ্ছে ওর কিন্তু আর খেয়াল নাই, ঘোড়ায় চড়ে যাইতেই আছে। এমন তো সময় একটা বাজনা শুনতে পাই, যে বিয়ের বাজনা, কানে আসর হলো বিয়ের বাজনা। এখন চিন্তা করছে যে এই বিয়ের বাজনা তো শোনায় লাগে, বিয়ের বাজনা খুব ভালো বাজে, একটু আনন্দ করা হোক, শুনবো। এই ঘোড়া নিয়ে বাজনার দিকেই ঘোড়া চলতেছে আর যাচ্ছে। এইভাবে যাইতে 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 মনে হচ্ছে যে এই বাজনার কাছে আসিলাম, কিন্তু বাজনার কাছে আসে নাই। এইভাবে যাচ্ছে, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর এই আবার মনে হচ্ছে যে চলে আসছি ওই বাজনার কাছে, কিন্তু দূরেই থাকছে, দূরেই থাকে। এইভাবে চলে, এইভাবে ঘোড়া যাচ্ছে, যাইতে যাইতে দেখে একটা গোরস্থান। এই গোরস্থানের দিকে মানে এই ঘোড়া চলে যাচ্ছে। বিয়ের বাজনা তো চলে গেল, আর হাতে পেল না, শুনলো। এমন সময় দেখছে যে একটা লাশ মনে হচ্ছে চারজন ঘাড়ে করে নিয়ে আসছে খাটলার উপরে। এই লাশ নিয়ে আসছে, চোখে পড়লো যে হ্যাঁ লাশ আসছে। পিছনে মানুষ দেখা যাচ্ছে, সব সাদা সাদা, আর লাশ বহন করা লোক চারটাও কিন্তু সাদা পোশাক পরে আছে। এমন তো অবস্থায় এই লাশ নিয়ে গোরস্থানের দিকে চলে যাচ্ছে। এনে কিন্তু দেখছে, এনে চিন্তা করছে যে কি করি এখন। বিয়ের বাজনা শুনলাম, ফের সামনে দেখলাম যে লাশ, মৃত মানুষের লাশ এই কবরস্থানের দিকে যাচ্ছে, গোরস্থানে নিয়ে যাচ্ছে। আমি ইতিমধ্যে কিন্তু ওনার মাথায় ক্যাচ করছে যে আমি কোথায় যাচ্ছি। একবার করে জ্ঞান আছে, একবার নাই, এরকম তো অবস্থায়। ভাবলো যে না, আমি তো মনে হচ্ছে ভুল পথে যাচ্ছি। আমার তো বাড়ি তো বাজার থেকে হাফ কিলো থেকে 1 কিলো দূরে, আর আমি যেন কোথায় চলে এসেছি। আমি তো মনে হচ্ছে কিছু চিনছি না, রাস্তাঘাট অচেনা, গ্রাম অচেনা, সব কিছুই অচেনা ভাব। তো কোথায় এলাম? এইরকম ভাবে ভাবতে ঘোড়ার লাগাম কিন্তু হাতে ধরা আছে, ঘোড়া চলছে, ঘোড়া নিজের ইচ্ছা মতোই চলছে। তো মনে ভাবলো যে আমি তো ভুল করলাম মনে হয়, এটা তো আমার বাড়ির পথের রাস্তা না। আমি কোথায় যাচ্ছি? অনেকটা দূরে যাওয়ার পরে আমি কোথায় যাচ্ছি? তাহলে কি এটা আমার ভাইয়ের ঘোড়া না? আমি কোন ঘোড়ায় চললাম? চিন্তা করতে করতে একবার হুঁশ থাকে, একবার মাথার ভিতর কেমন করে ভয় করে যে আমি তো মনে হয় ভুল পথে যাচ্ছি। কি করি? এখন উনি কিন্তু ঘোড়াকে এদিকে ঘুরাচ্ছে বাড়ির পথে, কিন্তু ঘোড়া আর ঘুরে না। লাগাম ধরে টানে যেভাবে ঘোড়া ঘুরে, ডানে টানলে ডানে ঘুরে, বামে টানলে বামে ঘুরে, কিন্তু দেখা যাচ্ছে না। ওই নিজের ইচ্ছা মতোই সে চলছে।
তখন কিন্তু এই বুঝতে পারছি যে এটা আমার দাদার ঘোড়া না, আমি হয়তো কোনো অন্য কিছুর উপরে ঘোড়া মনে করে চড়ছি, হয়তো এটা অন্য কোনো জীবজন্তু হইতে পারে, জি, বা এই ভয়ে ভয়ে ঘোড়া থেকে যে নামবে, তো ঘোড়া এমন অবস্থায় চলছে, ঘোড়া থেকে আর নামার কোনো সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, এই করতে 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 অনেক দূর চলে যাই, দেখে সামনে একটা বিশাল বড় নদী, ব্রিজ নাই, কিছু নাই, রাস্তা নাই, নদীর ধারে যে ঘোড়া, ওখানে ব্রেক। আচ্ছা, এমন অবস্থায় ঘোড়া বিশাল একটা শব্দ করে ওখান থেকে ওই আমার দাদাটাকে নদীর ধারে ফেলে দিয়ে ঘোড়া পানির মধ্যে জি, মিশিয়ে গেল। আচ্ছা, তখন তো ইনি মানে পড়ে যাওয়ার সাথে সাথে অজ্ঞান, জ্ঞান নাই। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে পড়ে থেকে জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর দেখে যে আমি এখানে কেন শুয়ে আছি, এটা কোন জায়গা, এটা তো মানে সম্পূর্ণ অচেনা একটা জায়গা, সম্পূর্ণ একটা অচেনা জায়গা, চিনতে পারছেন না। চেনা যায় না, অচেনা জায়গা, আমি কোন জায়গায় আসলাম, আর তো এখানে নদী, এই জায়গায় আমি কেমনে আসলাম। পরে সে বুঝলো যে তো আমাকে তো এই খারাপ এক জিনিসে আমাকে নিয়ে আসছে, নিয়ে আসে তো আমাকে এভাবে ফেলে রেখে চলে গেল, আমি এখন কি করি। উনি এখন যাই হোক ধীরে ধীরে বাড়ি মুখে রওনা হলেন। বাড়ি মুখে রওনা হয়ে আসছে, আস্তে 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 ফজরের আজানের সময় সে বাড়ি আসলো। আচ্ছা আচ্ছা, মানে পুরো রাত এভাবে, পুরো রাত এইভাবে ছোটাছুটি করে ঘোড়ার উপরে চড়ে মানে কাটিয়ে দিয়েছে। জি, ও নিজেও বুঝতে পারেনি যে রাত এভাবে এভাবে রাত কাটে গেল। তো ফজরের আজানের সময় হঠাৎ করে বাড়ির সামনে এসে হাজির। জি, এখন বাড়ির লোকজন আজানের সময় উঠছে, উনি ওই সময় বাড়ি ঢুকলেন। বাড়ি ঢোকার পর বাড়িয়ালি বলে, তুমি কোথায় আছিলা, তুমি কোথায় গেছিলে? আর কথা বলে না, ভয় ঢুকে গেছে ভিতরে, জি, কথা বলে না, ঘরে যে শুয়ে গেল। বাড়ির লোকজন দেখলো যে তো কেমন, রাত ছিল না বাড়িতে, এই কি হলো, কোথা থেকে আসলো। জি, যাই হোক কিছুক্ষণ না এটা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতেই পারে, প্রশ্ন জাগতেই পারে, সারা রাত কোথায় থাকলা, কি করলা, কোথা থেকে আসলা, এত কথা বলে না, হুঁশ নাই। এই করতে করতে বেশ সকাল হয়ে গেল। সকাল হয়ে যে ওই ওখানে গ্রামের লোকজন সব জানে ফেললো যে কি অবস্থা, এই লোক সব আস্তে আস্তে কথা জানলো। অরস পরস শুনতে শুনতে গ্রামবাসী শুনলো, শুনে ওই গ্রামে একটা কবিরাজ ছিল। কবিরাজ আসে আবার বলছে যে আমি একটু দেখি ঝাড়ফুঁক করে কি হয়। তো যাই হোক ওনার মানে এই ভূতের ইয়া গণা পড়া জানে, আর কি ফুক ফাঁক দিয়ে আর কি পানি পড়া দিয়া ওনাকে ভালো করলো, ভালো হলো। ভালো হয়ে উনি ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি অবস্থা, কি হয়েছিল। উনি বললো যে হ্যাঁ আমার এই এই সমস্যা। উনি তখন বিস্তারিত কিছু বলতে পারলো, কিছু বলতে পারলো না, মানে যতক্ষণ জ্ঞান ছিল, হুঁশ ছিল সে পরিমাণ বলছে, যখন জ্ঞান শূন্য হয়ে গেছে তখন আর কিছু বলতে পারে নাই আর কি। আস্তে আস্তে উনি সুস্থ হলো। আচ্ছা, এই হলো ঘটনা, এইটুকু ছিল। আচ্ছা আচ্ছা, তো এর পরবর্তীতে মানে ওনার সঙ্গে আর তো কোনো ঘটনা ঘটেনি, এই ঘটনা রিলেটেড যে
আর কোনো সমস্যা হয়নি না? এরপরে আরেকটা সমস্যা হয়েছিল। জি, জি। আচ্ছা ঠিক আছে। মানে এই অংশটা তো এখান পর্যন্তই শেষ। এখান পর্যন্ত এর অংশ শেষ। ঠিক আছে, আমরা আঙ্কেলের কাছে আবারও আসবো এবং শুনবো কিছুক্ষণের মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ যে সকল শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM-এ। শোনার পাশাপাশি দেখার বিষয়টি চলে এসেছে এখন, কারণ রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা কিন্তু প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ঠিক রাত ৯টা ৫ মিনিটে ফেসবুক লাইভে আসি, যেখানে আপনারা আমাদের স্টুডিওতে সম্প্রচার কার্যক্রমগুলো দেখতে পান, কোন কোন অতিথি আমাদের স্টুডিওতে আসেন, কারা আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করছেন, সে বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এর আগে যেমনটি ছিল, আমাদের রেডিও বলতে যেমনটি বুঝতাম আমরা শুধুমাত্র শোনার যে একটা বিষয়, বাট এখন আমরা তার পাশাপাশি দেখতেও পারছি কিন্তু। তো অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরুতে ফেসবুকে অনেকেই দেখতে পাননি, যে কারণে আন্তরিকভাবে দুঃখিত, কিছুটা ত্রুটি হয়েছিল আমাদের। তো এই জন্য আই থিঙ্ক আপনারা প্রত্যেকেই ধৈর্য ধারণ করে বসে আছেন এবং আপনাদের পরিচিত যারা শুরুতে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, আমার বিশ্বাস যে তারা আজকেও আছেন এবং কিছু কিছু মানুষকে আমি এখন অনুপস্থিত দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস কিছুক্ষণের মধ্যে তারা ফিরবেন, কারণ শুরুতে যে ঝামেলাটি হয়েছিল অনেকে ভেবেছিলেন যে ভূতবেলা আজকে ফেসবুক লাইভ হবে না, যার দরুন তারা অনেকেই কমেন্ট করেছেন। আমি সেই কমেন্টগুলো পড়ছিলাম এতক্ষণ এবং আঙ্কেলের কাছে সেই বাস্তব একটি ঘটনা, রোমহর্ষক একটি ঘটনা, সত্যি মানে অদ্ভুত কিন্তু ঘটনাটা, তাই না? যে এরকম ঘটনা খুব রেয়ার, অনেক আগে ঘটতো। যেমন কিছু কিছু মানুষ থাকতো যারা রাস্তা দিয়ে আসার সময় রাত্রেবেলা গভীর রাতে হারিয়ে যেতেন অচেনা এক রাস্তায়, অথচ তার নিজের বাসার পাশের রাস্তা বা নিজের পরিচিত জায়গাগুলো কেমন যেন এক অচেনা হয়ে যায় এক পলকের মধ্যে। ব্যাপারটা আসলেই ভাববার বিষয়। তো অনেক অনেক থ্যাঙ্কস আঙ্কেলকে, উনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা আমাদেরকে শুরুতে শোনালেন। তো এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের স্টুডিওতে অতিথি আছেন, তার কাছে শুনলাম তো ঘটনা। এবার স্টুডিওর বাইরে যারা আছেন, যারা আমাদেরকে শুনে থাকেন, তাদের কাছে তাদের কথাবার্তাগুলো একটু শুনতে চাই। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন রোমান ইসলাম, উনি একটি মেইল পাঠিয়েছেন, সামনের সপ্তাহে সেটি আমরা প্লে করব। লিখেছেন আমাদেরকে রাজিয়া সুলতানা বৃষ্টি, হসপিটাল বালুয়া থেকে, কথা শোনা যাচ্ছে না। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন তখন পর্যন্ত শোনা যাচ্ছিল না, বাট এখন ঠিক আছে, শেষ পর্যন্ত আছি, লিখেছেন রাজিয়া সুলতানা বৃষ্টি। আরিফুল ইসলাম ভাই লিখেছেন ভূতবেলা সকল শ্রোতাদের ভালোবাসায়, আচ্ছা উনি একটি জব পেয়েছেন, তো এই জন্য ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং উনি আমাদের কাছে সকলের কাছে দোয়া চেয়েছেন, ভাইয়ের জন্য দোয়া রইল। সাগর রহমান ছিলেন তালতলা খেয়াঘাট গাইবান্ধা সদর থেকে, শুনছি রাতুল ভাই, থ্যাংক ইউ সো মাচ সাগর রহমান। আমাদের সাথে ছিলেন সৌরভ সরকার। রাতুল ভাই কেমন আছেন লিখেছেন সঞ্জিত দাস, লিখেছিলেন আমাদেরকে তালুক জামিরা থেকে সৌরভ সরকার। সৌরভ আচ্ছা আচ্ছা লিখেছেন আমাদেরকে সাগর রহমান। তারপর আবার আমাদের সাথে ছিলেন রুহুল আমিন আকন্দ, সালাম জানিয়েছেন, উনি ছিলেন আমাদের সাথে চন্দিয়া ব্যাপারী পাড়া থেকে। তারপর লিখেছেন পাপ্পু শেখ, খুবই ভয়ঙ্কর ঘটনা রাতুল ভাই, ওনার বলার ধরনটাও অনেক রিয়েলিস্টিক লেগেছে। অবশ্যই আঙ্কেলের বলার ধরন, কথার এক্সেন্ট অনেক সুন্দর। সুরাইয়া জান্নাত পরি ছিলেন আমাদের সাথে, কেমন আছো ভাই? আমি অনেক ভালো আছি, আপনি কোথা থেকে শুনছেন জানাবেন। কামাল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক সুন্দর হচ্ছে প্রোগ্রাম, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছি। এবং লেপের নিচে শুয়ে শুয়ে শুনছেন রুহুল আমিন আকন্দ। হ্যাঁ, এই কথাটি থেকে আমার একটি বিষয় মনে পড়লো যে গত বেশ কিছুদিন আগে আমার মনে আছে গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেদিন ২ তারিখ ১২ ডিগ্রি সেলসিয়াস। আমার মনে আছে ওদিন আমার বেশ ঠান্ডা লেগেছিল এবং এরপরে বেশ ২-১ দিন গরম গেছে মোটামুটি, এবং আজকে এবং গতকাল থেকে আবার ঠান্ডা শুরু হয়েছে এবং আমি কিছুক্ষণ আগে নিউজে পড়লাম যে সামনের বেশ কয়েকটা দিন এরকম আবারও শৈত্যপ্রবাহের মধ্যে থাকবে। তো সবাই সাবধানে থাকবেন, গরম কাপড় পরবেন। লিখেছেন আমাদেরকে ফায়াজ আল ফায়াজ কবির নাফি, গণ উন্নয়ন থেকে দেখছি, লিখেছেন আমাদেরকে আলিফ মণ্ডল, শুনছি গাইবান্ধা থেকে। জাহিদুল ইসলাম বরকত ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আজ বেশ কয়েকদিন যাবৎ ইতালিতে প্রচণ্ড শীত পড়েছে, এই শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ভূতবেলা শোনার অনুভূতিটাই অন্যরকম। অনেক অনেক ধন্যবাদ। আমি যখন স্টুডিওতে বসে আপনাদের কথাবার্তাগুলো পড়ি, আমি আপনাদের প্রত্যেকের জায়গায় নিজেকে উপলব্ধি করি। যেমন এই প্রচণ্ড শীত, কিছুক্ষণ আগে একজন লিখেছিলেন যে বাইরে প্রচুর শীত, একজন লেপের মধ্যে থেকে শুনছেন, এবং ইতালিতেও প্রচণ্ড শীত নেমেছে বললেন জাহিদুল ইসলাম বরকত ভাই। সবার জন্য শুভকামনা। লিখেছেন আমাদেরকে সেম দেখতে একজন আঙ্কেলকে আমি আচ্ছা চিনি, লিখেছেন আর এস শিলা,
তারপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন ভাইয়া আমার ছেলে আচ্ছা আচ্ছা অসুস্থ, উনি দোয়া চেয়েছেন। আরিফ হৃদয় লিখেছেন। তারপর ছিলেন আমাদের সাথে এমডি শিপন। আসসালামু আলাইকুম রাতুল ভাই, কেমন আছেন? শুনছি কুমেদপুর থেকে, সাথে থাকবো শেষ পর্যন্ত। এইচ রাফি মল্লিক ছিলেন আমাদের সাথে, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আজকে প্রথমে লাইভ ছিল না। জি, আপনি ঠিক ধরেছেন, আমাদের এখানে একটু কিছুটা ত্রুটি হয়েছিল, এখন ঠিক আছে। অর্ণব লিখেছেন রাতুল ভাই, আচ্ছা রাতুল ভাই, আচ্ছা বাঁধন কবির ভাইয়ের বাড়ির সাথে আছে। আচ্ছা, বুঝলাম না আপনি কি লিখেছেন, একটু এলোমেলো করে লিখেছেন, ঠিক করে লিখবেন। লিখেছেন আমাদেরকে রাফি, এর আগের বৃহস্পতিবারের ঘটনার বাকিটুকু বলবেন। অবশ্যই আপনার সাথে থাকবেন। রাতুল ভাই প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, সাথে আছি তালুক জামরা থেকে, অনেক ভয় লাগছে। তারপর ছিলেন আমাদের সাথে সাগর কামাল হোসেন লিখেছেন, যুক্ত হলাম পশ্চিম বাটিকামারি থেকে। আরিফুল ইসলাম প্রিয়ন্ত লিখেছেন, বাসায় একাই ভয় লাগছে। মিস ফাতেমা লিখেছেন, আচ্ছা খুব ভয় লাগছে এমনটি একটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আমি আপনার আচ্ছা ভাইয়া আপনার উপস্থাপনা অনেক সুন্দর লিখেছেন হুমায়ুন মিয়া, থ্যাংক ইউ সো মাচ। ইভা লিখেছেন আমাদেরকে কুমেদপুর থেকে, সাথে ছিলেন আবারও আপনার আচ্ছা আমি আপনার ছোট, অনেক ভয় লাগে। আচ্ছা, মিস ফাতেমা খাতুন লিখেছেন, উনি ভূতবালা শুনতে অনেক ভয় পান, এটি বলছেন। আজকে শুনতে পারিনি শুরু থেকে, খন্দকার মেহেদী হাসান মানু। আসলে শুরুতে কোনো মেইল ছিল না, শুরু থেকে আজকে আমরা হুমায়ুন কবির আঙ্কেলের কাছে, নামটা কি ঠিক বললাম? হ্যাঁ, হ্যাঁ। তার কাছে আমরা ঘটনা শুনেছি। আসলে ঘটনাটি চমৎকার ছিল, প্রত্যেকেই প্রশংসা করছেন। জিবি থেকে ছিলেন আমাদের সাথে, লিখেছেন আবু সাঈদ ভাইয়া, শুনছি বরকতপুর থেকে। ইমেল কি আছে? হ্যাঁ, অবশ্যই। গত সপ্তাহে আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, একটি অদ্ভুত ধরনের একটি ঘটনা। আসলে এই ধরনের ঘটনা এর আগে ভূতবেলায় প্রচারিত হয়নি। জিনের দেশে একদিন, এই শিরোনামে একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম ভাই। ওনার যে ঘটনার বাকি অংশটি আজকে কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন, এবং যারা যারা গত সপ্তাহে শুনেছেন এবং আপনাদের পরিচিত যারা আছেন তাদের প্রত্যেককে মেনশন দিতে পারেন এবং নক দিতে পারেন যে দ্বিতীয় অংশটি আজকে প্রচারিত হচ্ছে। আইয়ুব প্রধান আইয়ুব ছিলেন ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, মনোহরপুর। আচ্ছা আচ্ছা, আইয়ুব প্রধান ছিলেন আমাদের সাথে। ভূতবেলা খুব সুন্দর হচ্ছে লিখেছেন আমাদেরকে। ঢাকা থেকে শুনছি খন্দকার মেহেদী হাসান মানু লিখেছেন আমাদেরকে। গাইবান্ধা থেকে সুরিয়া জান্নাত পরি আবারও ২ দিনের মুসাফির ছিলেন আমাদের সাথে। ইভা ইসলাম ছিলেন আমাদের সাথে আবারও। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়তে চাই না, সরাসরি চলে যাব আমাদের কাছে পাঠানো আরিফুল ইসলাম ভাইয়ের ঘটনার দ্বিতীয় অংশটিতে। তো আমি কোনো কথা না বাড়িয়ে উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সকলের পরিচিত আরিফুল ইসলাম। আমার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে। ভূতবেলা আমার অনেক পছন্দের একটি অনুষ্ঠান। আচ্ছা, অনেক শ্রোতাই আমাকে চেনেন। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ সময় দেবেন আমাকে, 30 সেকেন্ড। ওকে। আপনাদের ভালোবাসায় কিছু মানুষের অনুরোধে আজকে একটি ঘটনার দ্বিতীয় পর্ব শেয়ার করব, যেটি গত সপ্তাহে প্রচারিত হয়েছিল। ঘটনার জিনের দেশ অর্থাৎ কুহে কাফের মানে প্রথম পর্বটি যেটি প্রচারিত হয়েছিল কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি, সেটি সম্পর্কে লিখেছেন। গত পর্বে আমরা শুনেছি ইব্রাহিম হুজুর তার জিন ছাত্র আবু সুফিয়ানের সাথে জিনের দেশ কুহে কাফে ঈদের দিন ঈদ পালন করতে যায় এবং সেখানে গিয়ে অদ্ভুত রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হন। যারা নতুন বছরের প্রথম স্পেশাল এপিসোডটি শোনেননি তাদের অনুরোধ করব গত এপিসোডটি শোনার জন্য, কারণ সেখানে রয়েছে এই ঘটনার প্রথম অংশটি। আসলে গত এপিসোডটি আসলে যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সত্যি চমৎকার ছিল। যারা যারা মিস করেছেন অবশ্যই শুনতে পারেন। এরপর লিখেছেন আরিফুল ভাই যে ঘটনার এক পর্যায়ে জিন ছাত্র আবু সুফিয়ানের বাবা গ্রহ ত্যাগ করে। তারপর বলছেন ইব্রাহিম হুজুর, যেখান পর্যন্ত শেষ ছিল সেখানে লাস্ট লাইনটা ছিল এরকম যে সুফিয়ানের বাবা মানে গ্রহ ত্যাগ করেন, এরকম একটি বিষয় ছিল। তারপরে উনি চমক রেখেছিলেন আজকের জন্য। এরপর যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি, আর কোনো কথা বলবো না। আবু সুফিয়ান আমাকে তার সাথে নিয়ে গেল তার খাস কামরায়। কুহে কাফে আমার সময়গুলো মনে হয় খুব অলৌকিকভাবে কেটে যাচ্ছে। সচরাচর আমাদের এখানে ঈদের আনন্দগুলো যেমন আমরা হৈহুল্লোড় করে ভাগাভাগি করে থাকি, সেখানে ঠিক তেমন হয় না। আবু সুফিয়ান জানালো
তার পড়শি জিন ভাইয়ের বিয়ে হবে। আমাকেও সাথে নিতে চায়। আমাকে জিন প্রদেশের জুব্বা এবং পাগড়ি মাথায় পরানো হয়। কুহে কাপে আমি খেয়াল করেছি এখানে মেয়েদের চুলগুলো সবার খোলা থাকে, তবে আমরা যেভাবে জিনদের বিকৃত চেহারা হতে শুনে থাকি সেখানে কিন্তু আমি সেরকম কিছু দেখিনি। কুহে কাফে জিনেরা খুব কম হাঁটাহাঁটি করে। এদের এলাকায় নির্দিষ্ট কোনো রাস্তা নেই। এরা সবাই হাওয়ায় ভেসে চলাফেরা করে। একান্ত বাধ্য না হলে তারা কেউ হাঁটাহাঁটি করে না। আবু সুফিয়ান আমাকে জানালো তার স্বজাতির ভিতরে যারা মুসলিম তারা সবাই হানাফি মাযহাবের অনুসারী। আবু সুফিয়ান আমাকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটেই একটি বিশাল পাহাড়ের উপর গেল। ওই পাহাড়ে আমি কিভাবে উঠলাম তা আমি কিছুতেই অনুধাবন করতে পারছি না। পাহাড়ের উপর সাদা কটনের ঘর। এখানে প্রচুর মানুষ আকৃতির জিন দেখলাম। সবাই আমন্ত্রিত। আমরা পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে মিষ্টি বিতরণ করা হলো। আবু সুফিয়ানের কাছে জানতে পারি এই কুহে কাফে 90% মিষ্টি পাকিস্তান ও কেরালা থেকে আনা হয়। পৃথিবী থেকে আনা মিষ্টি এবং হালুয়াটা এখানে জিনদের ভিতর বেশি প্রচলিত একটি মোহনীয় খাবার। আমাকে মিষ্টি দিলে আমি এক নিমেষেই বিসমিল্লাহ বলে খেয়ে ফেলি। আমাকে একটি তুলার আসনে বসানো হলো। আমি খেয়াল করলাম এখানে বিয়ে, কিন্তু এখানে যে বিয়ে হচ্ছে সেটা কিন্তু একটি নয়, কয়েক শত বিয়ের পাত্রপাত্রী বিয়ের সাজে বসে আছে। শুনেছি এরা রোজার ঈদের দিনই নাকি বিয়ের পিড়িতে বসে। ঈদ ব্যতীত অন্য কোনো সময় এখানে বিয়ে নিষিদ্ধ। তবে এই আইনটা সব সময় প্রযোজ্য নয়। দুনিয়াতে মানুষের বিয়ের রীতি যেমন ধর্মীয় আকীদায় হয়ে থাকে, সেখানেও তদ্রূপ হয়ে থাকে। তবে তাদের মোহরানা সম্পদের বিনিময় নয়। সেখানে মোহরানা ধার্য হয় নবীর উপর দরুদ শরীফ কয়েক শতবার পাঠ করে। এই মুসলিম জিন জাতির ভিতরে তালাক প্রথা নেই। কুহে কাফে কুব্বতে মোসাদ্দেক যেসব বদ জিনরা থাকে তারা দুনিয়াতে গিয়ে ইনসান নারীও বিয়ে করে এখানে নিয়ে আসে। তবে কোনো ইনসান নারী এখানে বেশি স্থায়ী থাকতে পারে না। জিন এবং মানুষের বিয়ে আমাদের কাছেও মাকরু, এভাবে বলছিলেন আবু সুফিয়ান। আমি বসে বসে জিনদের বিয়ের দৃশ্য দেখছিলাম। আমি খেয়াল করলাম এত জিনের আনাগোনা, অথচ কোনো সারা শব্দ নেই। এখানে আমি আনুমানিক 10 থেকে 15 মিনিট ছিলাম। এই অল্প কিছু সময়ে বিয়ে সমাপ্ত হয়ে গেল। আবু সুফিয়ানের সাথে আবারও নিজ গৃহে চলে আসি। আমার কাছে মনে হচ্ছে এখানে সবগুলো ঘটনায় আমি স্বপ্নে দেখছি। সে যাই হোক, চর্মচক্ষুকে তো আর অস্বীকার করতে পারি না। তবু আবু সুফিয়ান আমাকে বলতে লাগলো, হুজুর আপনি বিশ্রাম নিন। আমি এখানে রাত এবং দিনের কোনো তফাৎ খুঁজে পাচ্ছিলাম না। আমার কাছে মনে হলো এখানে দিন রাত 24 ঘন্টাই ভোরের দৃশ্যাবলীর মতো। বিশ্রামরত অবস্থায় আমি ঘুমিয়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম সেটা আমার জানা নেই। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, এই কুহে কাফের আকাশ খুবই মেঘাচ্ছন্ন। মনে হয় এই বুঝি বৃষ্টি হবে ভাব। এখানে চারপাশে এত সুগন্ধি ভেসে আসছে, ঘ্রাণেই পেট ভরে যাবার মতো অবস্থা। আবু সুফিয়ানকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা এত নাজ নিয়ামত আর বেহেশতি আভা দুনিয়াতেই ভোগ করছো, অথচ আমরা ইনসানরা তো এমন নাজ নিয়ামত স্বর্গীয় আভা দুনিয়াতে প্রকৃতিগতভাবেই পাইনি। এর কারণটা তোমাদের জানা আছে? আবু সুফিয়ান আমার প্রশ্নের তড়িৎ জবাব দিল, মানুষ এবং ইনসানের ভিতর আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমার আল্লাহ একটি ব্যতিক্রম সত্তা। তার বুদ্ধিমত্তা দিয়ে বৈজ্ঞানিক যে বিষয়গুলো আবিষ্কার করেছেন তা আমরা পারি না। আমাদের ব্রেন আর মানুষের ব্রেনের তফাৎ কিন্তু উনি এভাবে বলেছেন যে আমাদের ব্রেন আর মানুষের ব্রেনের তফাৎ কিন্তু নেই। তবু আমরা ইচ্ছা করলেই মানুষের মতো ব্রেন খাটিয়ে সবকিছু ঠিকঠাক করতে পারি না। আমরা হলাম পৃথিবীর সৃষ্টির উষালগ্নের প্রথম সৃষ্টিকুল। আমাদের মাঝে সভ্যতা ছিল না। আমরা ছিলাম পুরোপুরি ঐশ্বরিক দয়ার পাত্র। আমাদের আল্লাহ এমন কিছু কুদরতি ক্ষমতা দিয়েছেন যেন আমরা সেই ক্ষমতা বলে জীবনকে সহজেই উপলব্ধি করতে পারি। তবে কষ্ট লাগে আমাদের আদি অভিশপ্ত ভাই শয়তান আজাজিলের জন্য। সে যদি ইনসান আদি পিতাকে অমান্য না করত, তাহলে আজ আমাদের পৃথিবীর বুকে বিচরণ করতে হতো না। শয়তান আজাজিল এমনই একজন শিক্ষক ছিলেন যে কিনা স্বয়ং আল্লাহর আরশে ফেরেশতাদের নিয়ে আম্বায়নে ওয়াজ করতেন। আর সেই আজাজিল তার অহংকারের জন্য ইবলিস শয়তানের রূপ নিল। তবে আমরা কুহে কাফে সবাই এখানে এখন শান্তিতেই আছি। পূর্বের জামানায় জিনদের সাথে জিনদের হতাহতের ঘটনা বেশি ঘটত, কিন্তু সেটা সোলাইমান নবী দুনিয়াতে আগমন করার পর ওনার নেতৃত্বে একটা শৃঙ্খলা এসেছে। আজ পর্যন্ত জিন প্রদেশে কখনোই কোনো হানাহানি মারামারি হয়নি। এখানে সবাই স্বতন্ত্র, স্বাধীন এবং সুখী। আবু সুফিয়ানের সাথে গল্প করার ফাঁকেই আবারও বিভিন্ন ফল ফলাদি নিয়ে আসা হলো।
আমি একটি এরিসা নামক লাল ডিম্বাকার ফল নিলাম। এটা খুবই রসালো ফল, খেতেও সুস্বাদু। একটি খেয়েই আমার পেট ভরে গেছে। আবু সুফিয়ানকে বললাম আমাকে পুরো কুহেকাফটা ঘুরে দেখাতে। আর কিছু সময় বিরতি নিয়ে সে আমাকে তুলোর ঘর থেকে বাইরে বেরিয়ে নিয়ে আসলো। সে আমাকে জানালো পুরো কুহেকাফ ঘুরে দেখতে হলে আমাকেও নাকি তার সাথে হাওয়ায় ভাসতে হবে, কিন্তু আমার তো কোনো কুদরতি ডানা নেই, আমি কি করে হাওয়ায় ভাসবো? এমনটি প্রশ্ন করলাম। আবু সুফিয়ান বলল তার হাতে হাত রাখলেই আমি তার সাথে নাকি হাওয়ায় ভাসতে পারবো। সত্যি বলতে আমি যখন তার হাতটা স্পর্শ করি আমার কাছে মনে হলো আমি একখণ্ড বরফকে আঁকড়ে ধরেছি। জিনদের শরীর এত শীতল হবার কারণ আমি জানতে চাইলাম আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান বলতে লাগলো আমরা জিনরা সবাই হলাম আগুনের তৈরি। আমাদের মন মেজাজও আগুনের মতো চরম উত্তপ্ত। আমাদের মন মেজাজ যদি আমাদের আগুনের মতোই উত্তপ্ত রাখি তাহলে ধর্মীয় কাজে নিজেদের নফসকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। তাই আমরা আল্লাহর দেয়া কুদরতি ক্ষমতায় নিজেদের শীতল করে রাখি। এই শীতল পরশে নিজেদের আগুনের আভাটাকে ঢেকে রাখি। আবু সুফিয়ানের সাথে আমি যখন হাওয়ায় ভাসছি তখন আমি নিজেকেও জিন মনে করতে লাগলাম। আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না আমি কিভাবে হাওয়ায় ভাসছি। আবু সুফিয়ানকে প্রশ্ন করলাম আমার সাথে এই কুহেকাফে যা ঘটেছে তা সবটাই স্বপ্ন কিংবা চোখের ভ্রম নয় তো? আবু সুফিয়ান আল্লাহর কসম করে বললেন হুজুর আপনি সত্যি বাস্তবতায় আছেন, এখানে সবকিছুই আপনার বাস্তবে হচ্ছে, কোনো চোখের ভ্রম নয়। তবে এখান থেকে যাওয়ার পর আপনার মনে একটা বিষয়ে মনে মনে প্রশ্ন জাগবে, সময়। এই সময় সংক্রান্ত কোনো প্রশ্নই আমাকে করবেন না, এটা জিনদের একটি গোপন নকশা। এটা ইনসানদের সাথে শেয়ার করা নিষেধ। আবু সুফিয়ানের সাথে আমি পরিস্থান তথা হায়া নাজরানের সীমানায় আসতেই আমরা দাঁড়িয়ে গেলাম। আবু সুফিয়ান আমাকে পরিস্থানের পরিদের দেখিয়ে বলতে লাগলো এরা স্বজাতির চেয়ে ইনসান জাতি বেশি পছন্দ করে। বিশেষ করে আফ্রিকা মহাদেশের কত যুবক এখানে বন্দী রয়েছে তাদের জালে। আমি আবু সুফিয়ানের সাথে যে জায়গায় দাঁড়িয়ে আছি তার শেষ সীমানায় মনে হলো কাছের একটা দেয়াল দিয়ে ঘেরা, কিন্তু এটা আদৌ কাছের দেয়াল ছিল না। আমি আর আবু সুফিয়ানকে বললাম তুমি কি ইচ্ছে করলে ওই দেয়াল ভেদ করতে পারবে, অর্থাৎ পরিস্থানে যেতে পারবে? আবু সুফিয়ান বলল হ্যাঁ পারবো, তবে সেটা সীমা লঙ্ঘন হবে। এর শাস্তি কঠিন মৃত্যুর যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে, এটাই আমাদের আইন। তবে বিশেষ প্রয়োজনে আমরা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে হাকিমের শিলমোহর নিয়ে যেতে পারবো, এটা ছাড়া গেলে সেটা বেআইনি হবে। আমি আবু সুফিয়ানের সাথে দাঁড়িয়ে দেখলাম পরিস্থানের সবটাই অন্ধকারে আচ্ছন্ন, শুধু কয়েকটা পরিশুভ্র সাদা ডানাওয়ালা পোশাকে আকাশে বিচরণ করতে দেখা যাচ্ছে। আরও কিছুক্ষণ সেখানে থেকে আবু সুফিয়ান আমাকে নিয়ে চলল উত্তরের বিশাল এক হ্রদের কাছে। এত সুন্দর দৃশ্য আমার মনে হয় পৃথিবীর বুকে আর কোথাও নেই। যদি একটা ক্যামেরা থাকতো তাহলে হয়তো সুযোগ পেলে কয়েকটা ছবিও তুলে নিয়ে আসতে পারতাম। আমি আবারও দেখলাম হ্রদের পশ্চিমে প্রচুর কলা গাছ। সবগুলো কলা গাছে কলা পেকে ঝুলে আছে। এই কলাগুলো আবু সুফিয়ানরা জায়াতুনে খাবির বলে থাকে। এগুলো কোনো সাধারণ কলা নয়, কোনো রোগবালাই হলে এই কলা নাকি তারা খেয়ে থাকে। একটা খেলে নিমেষেই তারা আরোগ্য হয়ে যান। আমি আবু সুফিয়ানকে বললাম আমাকে কি একটা জায়তুনে খাবির খাওয়ানো যেতে পারে? আবু সুফিয়ান আস্তে করে বলল এটা ইনসানদের জন্য নয়, এটা খেলে আপনি সাথে সাথে মারাও যেতে পারেন, এটা হজম করার শক্তি ইনসানদের নেই। আবু সুফিয়ানকে বললাম আমাকে কুব্বাতে মোসাদ্দেকে নিয়ে যেতে, কিন্তু সে আমাকে সেখানে নিয়ে যেতে নারাজ। তার মতে সেখানে বদজিনেদের আনাগোনা বেশি, এদের দেখলেও পাপ হবে, আমরা এদের থেকে দূরে থাকতেই বেশি স্বস্তি বোধ করি। আবু সুফিয়ান আমাকে আরো বেশ কিছুক্ষণ কুহেকাফটা ঘুরে ঘুরে দেখালো। আমি তাকে বললাম পৃথিবী থেকে তোমরা এটা সেটা নিয়ে আসো, সেগুলো কি টাকার বিনিময়ে নাকি অন্য কোনো উপায়ে? আবু সুফিয়ান আমাকে জানালো তারা পৃথিবী থেকে মিষ্টি, হালুয়া, মানুষের রান্না করা গরুর মাংস, মুরগির মাংস সবগুলোই বেশিরভাগ কিনে নিয়ে আসেন। তারা ইচ্ছে করলে এগুলো হাওয়ায় চুরি করে আনতে পারতেন, এমন বিধান নেই তাদের। যদিও বদজিনদের নীতি আলাদা। তবে সুফিয়ান জানালো পৃথিবীতে এত স্বর্ণ আপনারা ব্যবহার করে থাকেন, এর 60% স্বর্ণই আমরা জিনদের টাকার বিনিময়ে পৃথিবীতে যোগান দিয়ে থাকি। স্বর্ণগুলো বিক্রয়লব্ধ টাকা আমরা মিষ্টি, হালুয়া এবং অন্যান্য খানাদানা ক্রয় করে থাকি এগুলো দিয়ে। তবে আমাদের এই কুহেকাফ প্রদেশে এসব টাকা পয়সা আর স্বর্ণের বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। আবু সুফিয়ানের সাথে আরও কিছুক্ষণ কুহেকাফে চক্কর দিলাম। এখানে হ্রদে রাজহাঁসের দেখা পেলাম। এরা এগুলো খায় না, এরা এই হ্রদের সৌন্দর্য বহন করে। একটা সময় কুহেকাফ ঘোরা শেষ হলে আবারও তুলা ঘরে চলে আসি।
হালকা হালুয়া আর গ্লাস ভর্তি আজব এক ফলের জুস খাই। খাওয়া শেষ হলেই আবু সুফিয়ান আমাকে জানালো, হুজুর আপনার মাদ্রাসা তো কালই খুলে ফেলবে, আপনাকে তো আজই কুহিকাফ ত্যাগ করতে হবে। আবু সুফিয়ানের কথা শুনে আমি খুব অবাক হলাম। আমার মাদ্রাসা তো 7 দিনের বন্ধ ঘোষণা করেছি, আর আমি তো এখানে কুহিকাফে এসেছি মাত্র 4-5 ঘন্টাও হবে না মনে হচ্ছে। অথচ আবু সুফিয়ান বলছে আগামীকালই নাকি মাদ্রাসা খোলা। মনে একটা খটকা লেগে গেল। তারপরও আবু সুফিয়ানকে কোনো প্রশ্ন করলাম না। বিদায়কালে আবু সুফিয়ানের সব ভাইয়েরা আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন। আগামী ঈদেও যেন আবু সুফিয়ানদের সাথে এখানে আসি তার অঙ্গীকার করে নিলাম। কুহিকাফে সবার থেকে বিদায় নিয়ে আমি তুলাঘরে আবু সুফিয়ানের কথা মতো শুয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় আমার নিজের বাড়িতে চলে আসি। আচ্ছা, মানে উনি কুহিকাফের ওই যে ঘরটাতে শুয়ে পড়েন এবং ঘুম থেকে যখন জাগনা পান তিনি তখন দেখতে পান উনি ওনার চোখ খুলতেই দেখেন উনি ওনার বাড়িতে চলে এসেছেন। রাত্রি তখন 9টা বাজে। চোখের পলকে আমি বাসায় আসাটা আমাকে আরো বেশি ভাবিয়ে তুলেছে। দরজা খুলতেই আমার বউ আমাকে প্রশ্ন করলো, বন্ধুর বাড়িতে এই 6 দিন কি করলেন? বউয়ের কথা শুনে আমি চরম অবাক হলাম। 4-5 ঘন্টা সময় কি করে 6 দিন হয়? এটা কি করে সম্ভব? আমার মনে কৌতূহল আরো বেশি হতে লাগলো। তারপর আমি বউকে কিছু বলিনি। ওই রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চোখ রক্তবর্ণ লাল হয়ে রয়েছে। আমি আবু সুফিয়ানের হিসাব মতে 6 দিন ঘুমাইনি, তাই চোখ লাল। তবে সেটা আবার ঠিক হয়ে যাবে একা একা। কুহিকাফে এত আজব দৃশ্য দেখেও আমার মনে ওইখানের সময় আমার মনে হচ্ছে ওইখানের সময় আর দুনিয়ার সময়ের পার্থক্য নিয়ে একটা দ্বন্দ্ব লেগেই গেল। দুই জায়গার সময়ের সাথে এমন হেরফের কেন, মাথায় আসছে না আমার। এই হলো ইব্রাহিম হুজুরের কুহিকাফ ভ্রমণের কাহিনী। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আরিফুল ইসলাম, গাবতলী, বগুড়া। থ্যাংক ইউ সো মাচ আরিফুল ইসলাম ভাই। চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। গত সপ্তাহে যারা ঘটনাটি পাঠিয়েছিলেন, মানে শুনেছেন, এবং সেই ঘটনাটির অর্ধেক অংশে আমি বিদায় নেওয়াতে, মানে আরিফুল ভাই যখন বিদায় নিয়েছিলেন, তো সেই জায়গায় সবাই অবাক হয়ে গিয়েছিলেন এবং সবার মনে একটি আফসোস ছিল যে কেন ঘটনাটি শেষ হলো, কেন পুরো করলাম না। তো এটি সম্পূর্ণ আরিফুল ভাইয়ের একটি ইচ্ছে ছিল যে উনি দ্বিতীয় অংশে পাঠাবেন, এবং ঘটনাটি বিশাল বড় ছিল। আপনারা দেখলেন যে প্রথম যে ইমেইলটি পড়েছিলাম, প্রথম অংশটি, সেটিও প্রায় এরকম 20 মিনিটের অধিক সময় নিয়েছে, এবং আজকেও মোটামুটি সেরকমই। তো এমন একটা বিষয় থেকে উনি ঘটনাটি 2টি অংশে ভাগ করে পাঠিয়েছেন আমাদেরকে। তো আমি আপনাদের কথাবার্তাগুলোতে যেতে চাই এবং কিছু কথা জানতে চাই এবং বলতেও চাই। যেমন আপনাদের কাছেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা থাকে এবং অদ্ভুত ধরনের কোনো ঘটনা, আসলে এই ঘটনাটি আপনাদের মনে কতটুকু ভয় জাগাতে পেরেছে জানি না, তবে ভয়ের থেকে অবাক হওয়ার বিষয়টি কিন্তু এখানে বেশি কাজ করছে। তো এরকম একটা বিষয়ে আমি বলতে চাই, এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থেকে থাকে বা এর চেয়েও ভয়ানক ঘটনা, আপনারা কিন্তু চাইলে আমাকে লিখে পাঠাতে পারেন। যদি আপনারা চান আমি আপনাদেরকে আপনাদের পাঠানো ঘটনা পড়ে শোনাই। অনেকেই বলে থাকেন যে ইমেল ভালো লাগে, ইমেল ভালো লাগে। এই জন্য কিন্তু অবশ্যই মুখ্য কাজটা আপনাদেরই করতে হবে, কারণ ইমেল যদি আপনারা না পাঠান আমি কি পড়ে শোনাবো আপনাদেরকে। আর আরেকটি বিষয়, যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাকে এই মুহূর্তে সরাসরি ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। নাম্বারটি আবারও বলছি, যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে একটি মিসড কলও দিতে পারেন আমাদেরকে। এটা কোনো আচ্ছা, মিসড কল অথবা কল দিতে পারেন আমাদেরকে 01713484465। আর যারা ফেসবুকে দেখছেন আমাদেরকে তারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন যে আপনার কাছে ঘটনা রয়েছে, আপনি আগামী সপ্তাহে বা ভূতবেলার কোনো এক এপিসোডে আসতে চান, এভাবে লিখলেও হবে। আমাদেরকে লিখেছিলেন ইসমাইল হোসেন, অনেক ভয় লাগছে ভাইয়া। আমাদের সাথে ছিলেন নুসরাত জাহান, ইউ আর সো নাইস। আচ্ছা আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি আবু সুফিয়ান, হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? গল্পটা অনেক সুন্দর ছিল। লিখেছেন জিসান আমার ফ্রেন্ড লিখেছে, এর থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 8 তারিখে গাণিতিক অর্থনীতি এক্সামে, রুম নম্বর 206 এর কাছে এসব পান্তা ভাত, আচ্ছা পানি ভাত লিখেছে। সত্যি প্রচুর ভয়ানক অবস্থা ছিল। আমিও এক্সাম দিয়েছি ওই রুমেই। আমার আবার সেকেন্ড বেঞ্চে সিট পড়েছে। বিষয়টা অনেক রোমাঞ্চকর ছিল। তারপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে
ইভা ইসলাম ভাই, ইমেলটা অনেক সুন্দর ছিল। স্পেশাল থ্যাঙ্কস আমি আরিফুল ইসলাম ভাইকে পাঠাবো না, আরিফুল ভাইকে দেবো, কারণ উনি এই চমৎকার একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন, ওনার সংগ্রহ করা এক হুজুরের থেকে উনি নিয়েছিলেন। এটা কি আমাদের গাইবান্ধা? জি, মিলন মাহমুদ লিখেছেন। তারপর ইমেলটা অনেক ভালো লেগেছে। স্বর্ণা জাহান লিখেছিলেন আমাদেরকে, হেই পুকি লিখেছেন আপন। আসলে পুকি বিষয়টা কি আমি নিজেও জানি না। বিপ্লব লিখেছেন, বাদিয়াখালী থেকে শুনছি, মাই ফেভারিট স্টোরি। ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা, ভয় একটু করে একটু পাচ্ছি কিন্তু পাচ্ছি না। সংশয়ে আছেন। লিখেছেন আমাদেরকে গাইবান্ধা থেকে স্বর্ণা জাহান। আবারও লিখেছেন আমাদেরকে ফাতেমা খাতুন, আরও ভয়ঙ্কর ঘটনা বলুন। আচ্ছা, লিখেছেন আমাদেরকে রাইম আদনান, আই লাভ ইউ মামা, ভালো আছো? জি রাইম, অনেক ভালো আছি, কেমন আছো জানিও। লিখেছেন সঞ্জিত দাস, ভয় লাগছে না। লিখেছেন রাতুল ভাই, গল্প শুনে তো ভয় পেলাম না। আসলে এটা ভয়ের ঘটনা ছিল না, এটি একটি জিনের দেশ নিয়ে একটি ঘটনা ছিল। তো যারা প্রথম অংশটি শোনেননি, প্রথম অংশটি আমাদের এই বছরের শুরুর যে এপিসোডটি ছিল, নিউ ইয়ার স্পেশাল যে এপিসোড, সেই এপিসোডে শুনতে পাবেন প্রথম অংশটি। এবং আসলে শুরুতেই বলেছিলাম যেটি আসলে ভয় কতটুকু কাজ করবে জানি না। আসলে ভয়ের থেকে অবাক হওয়ার বিষয়টি এখানে বেশি কাজ করছে। যেমন উনি যে গিয়েছিলেন, সময়ের যে এখানে একটি তফাৎ আমরা দেখতে পেলাম। উনি ওখানে ওনার ভাষ্য মতে উনি ছিলেন 4 থেকে 5 ঘন্টা বা এর চেয়েও কম সময়। কিন্তু উনি যখন পৃথিবীতে ফিরে আসেন ওনার নিজ বাসায়, তখন তিনি দেখতে পান ওনার স্ত্রী ওনাকে প্রশ্ন করছেন যে 6 দিন কেমন কাটলো বন্ধুর বাসায়, বা 6 দিন কি করলেন বন্ধুর বাসায়। তো এই বিষয়টা থেকেই উনি আর কি যে সংশয়ের যে প্রধান যে অংশটি এখানে কাজ করেছে। ভাইয়া অনেকজন মিলে শুনছি মিয়ার বাজার থেকে। সাদেক হাসান লিখেছেন। সাদেক বরাবরই আমাদের নিয়মিত শ্রোতা। সাদেক, তোমার জন্য অনেক ভালোবাসা ভাইয়া। আবু সাইদ ছিলেন আমাদের সাথে। আমি চেষ্টা করেছি ভূতের ঘটনা শেয়ার করব, বাট আপনার মতো বা রাসেল ভাইয়ের মতো উপস্থাপন করতে পারিনি। আর.এস. শাকিল ইসলাম, আচ্ছা, উনি নিজে চেষ্টা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। চেষ্টা করতে থাকুন, অনেক ভালো করতে পারবেন। আবু সাইদ আবার ছিলেন আমাদের সাথে। আতিক হাসান হৃদয় ছিলেন শাপলা মিল থেকে যুক্ত হয়ে গেলাম। ভাই কেমন আছেন? অনেক ভালো আছি ভাই। আজকে ভূতবেলা ব্যাকগ্রাউন্ডটা তেমন ভয়ঙ্কর না, একটু ভয়ঙ্কর টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। আমি আসলে যে মিউজিকটি ব্যবহার করি সেটি কপিরাইটেড ছোঁয়া এসে যায়, হাত দিয়ে যাচ্ছি, তাই দুঃখ হয়ে যায় এরকম একটা বিষয়। আবার এরকম একটা জায়গা থেকে আমরা যে মিউজিকটি কোথাও থেকে নিচ্ছি, বা এই মুহূর্তে যে নতুন করে মিউজিক ক্রিয়েট করব এই সময়টাও হাতে পাচ্ছি না। তবে এখন যেটা ইউজ করছি সেটাও নিজের কিছু সংযোজন এবং একজন টার্কিশ একজন মিউজিশিয়ানের কিছু মিউজিক নিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছি। তবে সামনে আরও নতুন কিছু চমক আছে। মারুফ আহমেদ রিহান ছিল আমাদের সাথে হরিপুর থেকে। শুনছি, অনেক ভালো লাগছে, চালিয়ে যাও রাতুল ভাইয়া, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। লিখেছেন আরিফ ভাইয়ের বাকি ইমেলটা শুনতে চাই। আচ্ছা, এগুলো আগের। আচ্ছা, আরিফুল ইসলাম প্রিয়ন্ত ছিলেন আমাদের সাথে। লিখেছেন আচ্ছা, উনি বাকি অংশটুকু শুনতে চেয়েছিলেন। এগুলো আগের কমেন্ট আমার সামনে এসছে। ভাই আমার ভাতিজার নামটা একটু বললে খুশি হতাম। সাগর রহমান লিখেছেন। আচ্ছা, ওকে, আপনার ভাতিজার নাম লিখেছেন লিফাত। লিফাত, তোমার জন্য অনেক ভালোবাসা। লিফাত, বয়স কত জানাবেন? আচ্ছা, আব্দুল কালাম ছিলেন। ভূতবেলার প্রোগ্রামটি অনেক সুন্দর, বরাবরের মতো আজও যুক্ত হলাম শ্রীপুর শখের বাজার থেকে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে যদি কোনো ভয়ানক ঘটনা থেকে থাকে, শ্রীপুর থেকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। লিখেছিলেন আমাদেরকে আবারও নুসরাত জাহান, সাথে ছিলেন আমাদেরকে সিফাত আল সাদি আশিক। ভাই শুনছি দিনাজপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ সিফাত যুক্ত হওয়ার জন্য। সিফাত, যদি দিনাজপুরের কোনো ভয়ানক ঘটনা জানা থাকে চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত.সারাবেলা@gmail.com। সেই সাথে আরও অসংখ্য মানুষ যুক্ত ছিলেন আমাদের সাথে। আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না, এবারে চলে যেতে চাই আমাদের স্টুডিওতে উপস্থিত হুমায়ুন কবির আঙ্কেলের কাছে। উনি আজকে উপস্থিত হয়েছেন। আঙ্কেল, এবার আমরা কোন ঘটনা শুনবো? ওই যেটা বললাম, ওনারই একটা ঘটনা আছে। আচ্ছা, আমি শুরুতেই ওনার পরিচয়টি আবারও বলে দিতে চাই। যারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন, আসলে শুরুতে আমাদের সাউন্ড এবং ভিডিও আসছিল না এবং লাইভও অফ ছিল, যার কারণে ওনার পরিচয়টি আপনারা জানেননি। আঙ্কেলের নাম হুমায়ুন কবির এবং উনি এসছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, এবং উনি কর্মসূত্রে এই মুহূর্তে গাইবান্ধায় অবস্থান করছেন, এবং ভূতবেলা উনি বরাবরই শোনেন এবং অনেক পছন্দের একটি অনুষ্ঠান, যে জন্য উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আঙ্কেলের জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা আঙ্কেলের কাছে যাব এবং শুনবো আঙ্কেলের
দ্বিতীয় ঘটনাটি এবং প্রথম যে ঘটনাটি উনি শেয়ার করেছিলেন কিছু অংশ আপনারা শুনতে পেয়েছেন। আমি কিছুটা বলে দিতে চাই যে কোনো এক রাতে আপনার এক চাচা, তাই তো? আমার গ্রামের দাদা। আচ্ছা সরি, আঙ্কেলের দাদা ছিলেন। উনি ঘোড়ায় পিঠে করে কোনো এক জায়গায় ঘোড়ায় চড়ে আর কি, হ্যাঁ, ঘুরতে উনি গিয়েছিলেন এবং সেখানেই গিয়ে উনি আর কি শেষে যখন বাসায় ফিরতে চান এবং উনি পথ ভুলে যান এবং একটা পর্যায়ে উনি যখন বাসায় ফিরে আসেন তখন দেখেন যে ভোর হয়ে গেছে। তো এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা ওই দাদারই আরেকটি ঘটনা শুনবো। জি। জি, জি, ওনার সঙ্গে ঘটে যাওয়া। আচ্ছা, শুনি। তো আমার ওই দাদা হুম, হুম, তখন তো মনে করেন যে ওই অবস্থায় সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে আবার কিছু কিছু দেখা যায় যে মাথা ঠিক থাকে না, শরীর ঝিমঝিম করে, খাড়াই জ্ঞান থাকে, কখনো জ্ঞান থাকে না। এরকম অবস্থায় একদিন রাত্রে শুয়ে শুয়ে ঘুমাইতে ঘুমাতে হঠাৎ করে বলছে, আমি এই আমার ঘোড়া কই গেল। আমার ঘোড়ায় তো সেদিনকে চড়তে খুব ভালো লাগছিল, ঘোড়া আমাকে খুব মজা দিয়েছিল, তো আমি তো ওই ঘোড়ায় চড়বো, আমাকে ঘোড়া দিতে হবে। এইভাবে আর কি উনি রাতের বেলায় জি, মানে ইয়া করছে। তখন বাড়ির মানুষ ওরা বলছে, তুমি এমন কেন করছো, তোমার কি হয়েছে, তুমি ঘোড়া ঘোড়া রাতের বেলা ঘুমাতে ঘুমাতে তুমি সেদিন কি হয়েছিল, কোথায় গেছিলা? তো যাই হোক, উনি ওগুলো তো আর বলে না, জি, খালি বলছে আমি ঘোড়ায় চড়বো, আমার ঘোড়াটা কই গেল, আমার ঘোড়াটা কই গেল, ঘোড়া কেন হারিয়ে গেল। এইভাবে যা হোক রাত্রে চমকে চমকে উঠে আর এইভাবে বলে। আচ্ছা, তারপরে আবার ও রাত্রের বেলায় ওই কবিরাজ ডাকে নিয়ে আসলো। কবিরাজ ডাকে নিয়ে আসা ফুঁক ফাঁক দিয়া, ঝাড় ফুঁক দিয়া, তেল পড়া দিল, পানি পড়া দিল। সে রাতটা গেল। রাত্রে যায় সকালবেলা, সকালবেলা কিন্তু আর মনের ভিতরে খালি ওই ঘোড়া, ওই ঘোড়া, আমি ওই ঘোড়াতে চড়ে যাব। তো ওটা তো আর আসলে ঘোড়া না, আচ্ছা, ওটা তো একটা অন্য জিনিস ছিল, ভয়ানক অন্য জিনিস ছিল। উনি তো ঘোড়ায় চড়ছে, উনি ঘোড়ায় ভাবছে। আচ্ছা, এইভাবে এইভাবে প্রায় বেশ দু একদিন পর পর এইভাবে রাতের বেলা করে উনি এই ঘুমের অবস্থায় উঠেই আর চিন্তাধারা, আমি ঘোড়ায় উঠবো, আমি ঘোড়ায় চড়বো। আর বলে, কি সুন্দর বিয়ের বাজনা, এত সুন্দর বিয়ের বাজনা আমি তো আগে কখনো শুনি নেই, আমাকে খুব ভালো লাগছে, আমি ওই বিয়ের বাজনাটা আবার শুনবো, ঘোড়ায় চড়ে যাব, বিয়ের বাজনা শুনবো, ওই বিয়েটা আমি দেখব। এরকম মানে শুরু হয়ে গেল। আবার ওই কবিরাজ ডেকে নিয়ে এসে ফুঁক ফাঁক দিয়ে, পানি পড়া, তেল পড়া দিয়ে তাকে দু একদিন ভালো থাকে। আবার দু একদিন পর ওই রাতের বেলা ঘুম পাড়তে পারতে আবার স্বপ্ন দেখার মতো উঠে বসে, উঠে বসে বলে ঘর থেকে বেরিয়ে যাই। বাড়ির মানুষ ধরে, বসো, কোথায় যাচ্ছ? আরে আমি কোথায় জানি তো, আমি একটু বাইরে যাই। আচ্ছা, কেন বাইরে যাবা, কি হয়েছে তোমার? না, আমাকে ডাকছে। আচ্ছা, আমাকে ডাকছে, আমি যাব। জি, তো কে ডাকছে তোমাকে? না, ঘোড়া এসে দাঁড়িয়ে আছে, আমাকে ঘোড়ায় ডাকছে। সবাই ধরে নিল, ধরেই কি আর ওই রাত্রের বেলায় ধরে নিল, যাইতে দিল না। উনি কিন্তু অনেক জোর করে
অনেক জোর করে, বাড়ির মানুষ সবাই ধরে আটকাইলো, হুম, সে থাকলো এ, বেশ কিছুদিন পরে হুম, আরেকদিন রাতের বেলা একা একা উঠে হুম, হুম, বাইরে চলে গেছে। ওকে, বাইরে চলে যেয়ে ও একা একা, মানে যেরকম পাখি উড়ে হুম, এইভাবে ডানা ঝোঁকাচ্ছে, আর আরেকদিন রাতের বেলা উঠছে, আচ্ছা, চলে যাচ্ছে। হুম, বাড়ির লোকজন দেখে তো কেমন হয়ে গেল, অবস্থা তো খারাপ, কি করা যায়, হুম, এনাকে তো কিছু হয়ে গেছে একটা, হুম, 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 এনার পিছনে তো ভয়ানক জিনিস জি, ধরছে, কি করা যায়। যাই হোক, সেদিনও তাকে ধরে নিয়ে আসলো। সে ধরা যায় না এমন অবস্থা, মানে হুম, মানুষ, কয়েকজন মানুষ মিলে তাকে আটকানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তারপরেও মানে নিয়ে আসলো, নিয়ে আসা সেদিনও ওইভাবে থাকলো। তো পরে হুম, পরে পরে আর কি, যাই হোক, ওনাকে মানে ওই জিনে মানে ভর করছে, হুম, ধরে নিয়েছে, ওকে জিনে ধরছে। ধরার পর ওনাকে বলছে যে হুম, হুম, ভালোভাবে তুমি যদি ভালো থাকতে চাও তাহলে আমাদের কথা শোনো। হুম, জিনেরা বলছে, আমরা জিনের পড়ি, হুম, তোমাকে আমি হুম, কবিরাজি শিখাবো। ওকে, তুমি যদি ভালোভাবে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হুম, আর যা কিছু প্রয়োজন আমরা সব কিছু শিখিয়ে দেব, আচ্ছা, আচ্ছা, সব কিছু শিখিয়ে দেব। ওকে, এটি কিন্তু একা একাই কিন্তু বলে, হুম, বাড়ির মানুষ কিন্তু আর বিশ্বাস করে না। হুম, হুম, আর বিশ্বাস না করার বা কি আছে, হুম, হুম, অনেক কিছু তো ঘটেই গেল। জি, উনি যাই হোক মাঝে মধ্যে এরকম ভয় করে, মাঝে মধ্যে আবার জেনে ভর করে, হুম, করতে করতে উনি বেশ একটা ভালো একটা কবিরাজ হয়ে গেল। আচ্ছা, কবিরাজ হয়ে ওই কার কি হয় না হয় হুম, হুম, এই দেখাশোনা করে, ফুঁক দেয়, হুম, পানি পড়া দেয়। হুম, এই দাদাটা আমার খুব ভালো ছিল, মানে আচ্ছা, আচ্ছা, সাহসী ছিল, হুম, সাহসী মানুষের সাথে এসব এটা সম্ভব না, সাহসী ছিল, হুম, বেশ জোয়ান, লম্বা, হুম, হুম, স্বাস্থ্য ভালো, হুম, এইরকম ছিল। উনি এক জায়গায় রোগী দেখতে গেছে, হুম, রোগী দেখতে যাইয়া ওই ওখানে কিন্তু একটা এই এক চেংড়িকে ভূতে আসর করছে, আচ্ছা, ভূতে জ্বালাই। এখন ওই চেংড়ি একদিন হুম, বয়স হয়ে গেছে, প্রায় আচ্ছা, মানে বিয়েদের মতো বয়স, হুম, এরকম চিংড়িকে পুকুর ধারে গেছিল গোসল করতে, গোসল করতে যাইয়া মানে চুল উদাম করে হুম, হুম, পুকুরের ঘাটে যা বসছে, এমন সময় ওই ভয় দেখাইছে ওই মেয়েটাকে, ভয় দেখাইয়া ওই তো মানে এমন ভয় করছে মেয়েটা, ভয়ে 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 উনি একেবারে আশেপাশের মেয়েরা জানতে পারে, ওর বাড়িতে খবর দিল। হ্যাঁ, তো মেয়েটাকে ধরে বাড়ি নিয়ে গেল, আচ্ছা, বাড়ি নিয়ে যেত
জিনে ভূতে ধরলে যা হয় এরকম অবস্থা জি দেখাচ্ছে। এইভাবে এইভাবে চুল ঘুরাচ্ছে, হাত নাড়া দিচ্ছে। মেয়েটা কথা বলে না, কিন্তু এইগুলো করছে। তাই আমার এই দাদা কিন্তু শুনলো, ঘটনা শুনে বলছে যে আমি এই মেয়েটাকে একটু দেখবো, আচ্ছা যদি আপনারা আমাকে দেখান তো আমি এই মেয়েটাকে দেখব। তো বলছে হ্যাঁ, যদি আপনি দেখেন, যদি চেষ্টা করেন, যদি ভালো করতে পারেন তাহলে তো ভালো। যেহেতু মেয়ে বড় হচ্ছে, বিয়ে শাদী দিতে হবে, এই অবস্থায় এইরকম কাম হয়ে গেছে, জি তাহলে তো একটা ভালো করতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে। এই নিয়ে গেল আমার এই দাদাকে, হুম যাইয়া দেখলো, হুম চোখ ফাঁক দিয়া দেখলো তো না, খুব শক্ত জিনিস ধরছে, হুম খুব শক্ত জিনিস ধরছে, মানে ছাড়তে চায় না, হুম ওরা ছাড়া যাবেই না বলছে। আচ্ছা লাস্ট পর্যন্ত বললো যে আমরা যাব, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা কিরকম শর্ত? ওদের যা শর্ত থাকে, হুম হুম জিন পরীর যা সব শর্ত থাকে, হুম তাহলে 7 ঘাটের হুম পানি, তাহলে 7 বাজারের মিষ্টি, এইগুলো আমরা খাবো, তারপরে আচ্ছা আচ্ছা চলে যাব। হুম হুম তো এগুলো তো মনে করেন যে সময় লাগবে হুম সংগ্রহ করতে। হুম এখন কয়েকদিন সময় নিল যে তোমরা আর জ্বালাইও না আমাদের এই মেয়েটাকে, হুম 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 আমরা ব্যবস্থা করে পানি জি। মিষ্টি যা লাগে হুম হুম। সব কিছু মানে জি প্রস্তুত করে তারপর তোমাকে হুম দেব। তো যাই হোক, 1 সপ্তাহ সময় লাগলো। 1 সপ্তাহের মধ্যে ওই যে কয়েক ঘাটের পানি, হুম কয়েক বাজারের মিষ্টি, আচ্ছা কয়েক বাজারের কলা, হুম এগুলো নিয়ে এসে ডালিতে করে সুন্দর করে সাজায়া দিল। হুম এখন ওগুলো সাজায়া দিয়া এখন ওই হুম মেয়েটা বলছে যে দেন, আমার মাথায় তুলে দেন, আমি চলে যাই। ওকে এখন একটা নতুন গামছা দিল, এক জোড়া কবুতরের বাচ্চা দিল, হুম তারপরে কলা মিষ্টি হুম দই সব কিছু দিল, ডালিতে সাজিয়ে হুম হুম। বলছে এখন আমার মাথায় তুলে দেন, আমি নিয়ে চলে যাব। আচ্ছা এখন মাথায় যে তুলে দিয়েছে হুম আমার এই দাদা কবিরাজ, জি এখন মাথায় নিয়ে ওই যাচ্ছে, মেয়েটা নিজেই যাচ্ছে। হুম 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 তো এখন লোকজন, পাশের গ্রামের লোকজন বলছে এটা কেমন কথা হলো, হুম হুম। কি ধরনের এটা কাণ্ড, জি অদ্ভুত ধরনের একটা। অদ্ভুত ধরনের কাণ্ড। তাই জিন কি এভাবে যায়? হুম কবিরাজ বলছে যে না, তোমরা চুপ করো, হুম থামো, আমি তো আছি, আমি তো আছি, হুম আমার চাইতে শক্ত জিনিস এর কাছে নাই। হুম ঠিক আছে, হুম তো ধৈর্য ধরলো, উনি মাথাত করে নিয়ে চলে গেল বাড়ির বাইরে, হুম বাড়ির পিছনে। আচ্ছা বাড়ির পিছনে কবিরাজ পিছনে পিছনে যায়, আর ওই আগে আগে যায়। হুম বাড়ির পিছনে একটা কয়েকটা আর কি গোরস্থান, জি কয়েকটা নতুন গোরস্থান, কয়েকটা আর কি ইয়ে আছে। গোরস্থানের কাছে যাইয়া মাথার উপর থেকে ডালিটা ফালাই দিল আচ্ছা হুম 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 গোরস্থানে। হুম হুম হুম। দিয়া মেয়েটা হুম। ফিরে চলে আসলো। আচ্ছা ওখান থেকে হুম। তার জিন ভূত যা ছিল জি 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 ওগুলো নিয়ে থুয়ে হুম হুম হুম। ওরা চলে গেল। ওকে আর মেয়েটা বাস একদম স্বাভাবিক জীবনে ফিরে স্বাভাবিক আসলো। হুম হুম। হয়ে বাড়ি ফিরে আসলো। আচ্ছা আচ্ছা সেদিন থেকে মেয়েটা ভালো হলো। জি 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 আর আমার দাদা কবিরাজ
ভালো একটা কবিরাজে পরিণত হয়ে গেল। জি, যেহেতু এই ব্যাপারটা সমাধান করতে পারলেন। সমাধান করতে পারলাম। জি, 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 জি। আচ্ছা, আচ্ছা, এই ছিল ঘটনা। এই ছিল আমাদের ঘটনা। জি। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আপনাকে। আমরা আবারও আপনার কাছে ফিরবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এই মুহূর্তে শুনছিলেন আমাদের আমন্ত্রিত অতিথি হুমায়ুন কবির, তার কাছে আমরা শুনছিলাম ঘটনা। ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং বাস্তব কিছু অভিজ্ঞতার কথা আমাদেরকে শোনাচ্ছেন উনি। শুরুতে যে ঘটনাটি শেয়ার করেছিলেন সেটি তার দাদার সঙ্গে ঘটা, এবং এই যে পরের ঘটনাটি শেয়ার করলেন এটিও তার দাদা কেন্দ্রিক একটি ঘটনা, যেখানে উনি কবিরাজি করে আরেকজনকে সুস্থ করেছেন, এবং এখানে জিন কেন্দ্রিক কিছু ঘটনা ছিল। তো এই সম্পূর্ণ আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভে আছি, আপনারা চাইলে সেখানে ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, অথবা আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেসব বিষয়েও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আর যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে মেইল করতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.saravel@gmail.com। আর যারা সরাসরি আমাদের স্টুডিওতে আসতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 01713484465 এই নম্বরে। আর যারা ফেসবুকে দেখছেন আমাদেরকে তারা চাইলে কমেন্টেও জানাতে পারেন আমাদেরকে যে আপনার কাছে ঘটনা আছে এবং আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। তো এই পর্যায়ে আমি আপনাদের কথাবার্তাগুলোতে যেতে চাই। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, চান্দিয়া থেকে আছেন আমাদের সাথে। লিখেছেন আমাদেরকে পাপ্পু শেখ, আমার বাবা মা আপনার বিগ ফ্যান, কোনো এপিসোড মিস করে না। আঙ্কেল আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা এবং সালাম, আসসালামু আলাইকুম। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, কেমন আছেন ভাইয়া? মাঝে মধ্যে সাউন্ড ইফেক্টগুলো কলিজা কাঁপিয়ে দিচ্ছে। পাপ্পু ভাই লিখেছেন আমাদেরকে। লিখেছেন রাহিম আদনান, আসসালামু আলাইকুম রাতুল মামা, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছি রাহিম, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত, আরিফুল ভাইয়ের লেখা মানেই অন্যরকম কিছু, বিগ ফ্যান আরিফুল ভাই। আমিও আরিফুল ভাই এবং বরকত ভাইয়ের দুজনেরই ফ্যান, এবং যারা যারা ঘটনা পাঠান প্রত্যেকের লেখা যথেষ্ট সুন্দর এবং প্রত্যেকে অনেক দারুণ ঘটনা লেখেন, এবং আমি অপেক্ষায় থাকি কবে নতুন নতুন মানুষের ঘটনা পাবো। এই সপ্তাহেও কিছু ঘটনা রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে আরেকটি ঘটনা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এটি আমাদেরকে পাঠিয়েছেন একজন, নাম প্রকাশে অনিচ্ছুক, তার ঘটনাতে আমরা যাব। ছিলেন আমাদের সাথে সিফাত আল সাদে আশিক, ভাই আমার কাছে একটা ঘটনা আছে, ইমেল করব কিভাবে? অবশ্যই ইমেল করতে হলে আপনার প্রথমে যে ফোনে বা পিসি যদি থেকে থাকে, ফোনের ক্ষেত্রে বলি খুবই সিম্পল, জিমেইল অ্যাপটা রয়েছে, সেখানে গিয়ে কম্পোজে ক্লিক করবেন, এবং সেখানে 2তে আমাদের রেডিও সারাবেল যে ভূতবেলা অনুষ্ঠানটি সেটার মেইল অ্যাড্রেসটি লিখবেন bhoot.saravel@gmail.com, এবং তারপর রাইট হেয়ার বা এরকম কিছু একটা লেখা আছে, সেখানে আপনার ঘটনাটি এইভাবে লিখবেন, আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ, এবং তারপর সেন্ড করলে আমাদের কাছে চলে আসবে। অথবা আপনি ইউটিউবে হেল্প নিতে পারেন যে কিভাবে ইমেল পাঠাতে হয়, তাহলেই হয়ে যাবে। লিখেছেন আমাদেরকে সাগর রহমান, আয়োজন ভালো লাগছে। লিখেছেন আমাদেরকে নুসরাত জাহান, সাথে ছিলেন আমাদের আব্দুল কালাম, ভূতবেলা প্রোগ্রামটি অনেক সুন্দর লাগছে, বরাবরের মতো যুক্ত হয়েছেন উনি, সেটি জানিয়েছেন। মোহাম্মদ রাব্বি হাসান ছিলেন আমাদের সাথে। শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি রেজওয়ান হোসেন রিয়াদ, রাতুল ভাই আমি রেজওয়ান, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আহমেদুল্লাহ ছিলেন আমাদের সাথে। রাসেল ভাই কেমন আছেন? রাসেল ভাই নেই, আমি রাতুল ভাই। ওকে ফাইন। এ পর্যায়ে আমার হাতে থাকা আরেকটি যে মেইল রয়েছে আমি সেটিতে চলে যাব, এবং উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। রাতুল ভাই, আমার নাম বলা নিষেধ। প্রিয় রাতুল ভাই, আসসালামু আলাইকুম। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই, আমার আগের প্রথম ইমেল পড়ার জন্য অনেক ধন্যবাদ। এবারের ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া, আজ থেকে 14 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনাটি, যেটি আজও আমার সাথে মাঝে মাঝে ঘটে। মূল ঘটনায় যাওয়া যাক। আজ থেকে 14 বছর আগে আমি পড়ালেখার সুবাদে বড় এক শহরে থাকতাম। হঠাৎ একদিন ফোন এলো যে আমার বাড়ির কোনো এক আত্মীয় খুব অসুস্থ। আমি যেখানে থাকি সেখানে মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। সেই কথা শুনে আমি তাকে দেখতে যাই। তাকে দেখে আসার সময় রাস্তার মাঝে ফোন আসে, উনি মারা গেছেন। এই কথা শুনে আমি আবারও হাসপাতালের দিকে রওনা হই। যথারীতি ওখানে পৌঁছে যাই। পরে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স দেখার জন্য আমাকে বলা হলো। আমি যখন অ্যাম্বুলেন্স নিয়ে আসতে যাব, তাড়াতাড়ি যাওয়ার জন্য বের হই, তখন দেখি হাসপাতালের সিঁড়িতে অনেক ভিড়। তাই আমি লিফট দিয়ে নামার জন্য লিফটে উঠি। লিফটে ওঠার সময়
আমার সাথে 15 কি 16 বছর বয়সে একটি মেয়ে উঠলো নিচে নামার জন্য। নামতে নামতে মেয়েটা বলল, আমায় যে কখন বাড়ি নিয়ে যায়। আমি ওই কথাটা, মেয়েটা এভাবে বলছিল যে আমায় কখন যে বাড়ি নিয়ে যায়, আমি এই কথাটা ওইভাবে নিলাম না। আমি আছি আমার ব্যস্ততার মধ্যে। নিচে নামার পর দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। যে মেয়েটার সাথে এতক্ষণ আমি লিফট দিয়ে নামছিলাম, সেই মেয়েকে অ্যাম্বুলেন্সে ওঠাচ্ছে। এটা দেখার পর আমি ওখানে ফ্রিজ হয়ে গেছি। হঠাৎ একজন ধাক্কা দিয়ে আমাকে আবারও পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসেন। আমাকে বলছেন, তোকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমি নিচে আসলাম, তুই ফোন ধরিস না কেন? আমি ফোন বের করে দেখি অনেকগুলো ফোন এসেছে, অথচ আমার কিছুই মনে নেই। ওখানকার এক লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে যে মেয়েটার লাশ দেখতে পেলাম, বলতেই লোকটা বলে উঠল, মেয়েটি বিষ খেয়েছিল, পরে এখানে আনার পর মেয়েটা মারা যায়। ঘটনাটা এখানেই শেষ নয়। আমরা যথারীতি আমাদের মতো লাশ নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু আমার মনের মধ্যে ওই যে ওই ওই কথাটাই বারবার মনে পড়ছে। আমি কিছুতেই যেন বলতে পারছিলাম না। এভাবে কিছুদিন যাবার পর আমার মনেই হারিয়ে গেছে প্রায় এই কথাটি। হঠাৎ আমি একদিন শহরে কেনাকাটা করে রাতে আসার সময় দেখি আমার পাশের রিকশায় ঠিক ওই মেয়েটা যাচ্ছে। আমি যে আর নিজেকে বিশ্বাস করাতে পারছি না। আমার মনে হচ্ছে আমি ভুল দেখছি, কিন্তু না, আমি ওই মেয়েকেই দেখছি। মেয়েটা যে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে আর মিটমিট করে হাসছে। যাই হোক, আমি কোনো রকম হোস্টেলে ফিরে আসি। অনেক বছর কেটে গেল, আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 14 বছর পর কিছুদিন আগে আমি আমাদের গাইবান্ধার সদর হাসপাতালে একটা কাজের জন্য যাই। সেখানে হাসপাতালের ভেতরে নিচতলায় যে পূর্ব দিকে করিডোরটা আছে, ওখানে অনেক ভিড়। সকাল 11টার দিকে সেই ভিড়ের মধ্যে আমি ঠিক ওই মেয়েটাকেই দেখতে পাই। পরে আমি আর ওদিকে না তাকিয়ে বের হয়ে আসি। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। এরপর উনি ওনার ফোন নম্বরটি জানিয়েছেন। with রাতুল। ভয়ের শুরু এখানে। থ্যাংক ইউ সো মাচ যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছিলেন। অসাধারণ একটি ঘটনা ছিল, খুব ছোট। আমি আসলে ঠিকভাবে রিড আউট করতে পারিনি, কারণ সময় একটু কম ছিল আমার। আসলে পরীক্ষা চলছে, যে কারণে আমি সময় পাচ্ছিলাম না এই ঘটনাটি পড়ে ফেলার। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকগুলো মানুষ যুক্ত রয়েছেন। যেমন মালিক প্রধান ঢাকা থেকে যুক্ত হয়েছেন, ছিলেন আমাদের সাথে আব্দুল কাদের, নিয়মিত সাথে আছি আব্দুল কাদের আকাশ, কাকিনা লালমনিরহাট থেকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক দূর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, লালমনিরহাট থেকে। ভয় পেয়েছি লিখেছেন মাহির আসাব। থ্যাংক ইউ সো মাচ মাহির আসাব। কোথা থেকে শুনছেন জানাবেন। অরিন ইসলাম লিখেছেন আমাদেরকে মালিক প্রধান আবনা, আগে গাইবান্ধা থাকতে রেগুলার শুনতাম, এখন জব করি তাই রেগুলার শুনতে পারি না। আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে পারেন, কারণ আমরা এখন ফেসবুক লাইভে প্রতিটি ভূতবেলা অনুষ্ঠানে সম্প্রচার করে থাকি। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদেরকে শুনতে পারেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে আবারও ছিলেন নয়ন সরকার, উনি চন্দিয়া থেকে আমাদের সাথে ছিলেন। পাপ্পু শেখ ভাই ছিলেন আমাদের সাথে। জোবায়ের লিখেছিলেন আমাদেরকে, ভাই আমি যুক্ত হলাম গাইবান্ধা বাংলা বাজার থেকে। অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সাথে যুক্ত হবার জন্য জোবায়ের। তো এ পর্যায়ে আমি আবারও আঙ্কেলের কাছে ফিরতে চাই। আমাদের সাথে আছেন হুমায়ুন কবির আঙ্কেল। আঙ্কেলের কাছে আরেকটি ঘটনা আমরা শুনব। জি, আঙ্কেল, এই ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো, যে ঘটনাটি এখনই আমি আপনাদেরকে পড়ে শোনালাম? না এটা ঘটনা তো
খুবই ভালো লাগলো। অদ্ভুত একটা ঘটনা কিন্তু। অদ্ভুত একটা ঘটনা। যে উনি ওনার কোনো এক রিলেটিভকে ভর্তি করিয়েছেন কোনো একটা বড় হাসপাতালে, বড় হাসপাতালে। একটা বড় শহরে। উনি হাসপাতালের নামটি প্রকাশ করেননি হুম। এবং সেখানে যখন ওই লোকটি মারা যায় তাকে অ্যাম্বুলেন্স খোঁজার জন্য উনি যখন লিফট দিয়ে নামছিলেন একটি মেয়েকে দেখতে পান। মেয়েকে দেখতে পাই। যে মেয়েটি নিজে নিজে কথা বলছে আমাকে যে কখন বাড়ি নিয়ে যায়। তো এই কথাটি ওনার কানেই বাজছিল। তো পরবর্তীতে যখন উনি নিচে এসে অ্যাম্বুলেন্স খুঁজতে যান এবং অ্যাম্বুলেন্সের যে গাড়িগুলো যেখানে দাঁড়ায় সেখানে উনি দেখতে পান যে ওই মেয়েটিরই লাশ ওই মেয়েটাই লাশ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তখন উনি চমকে যান যে এটা কি দেখলাম চমকে আমি। যাওয়ারই মতো হ্যাঁ, হ্যাঁ। কথা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটি বিষয় আরো লাগলো যে উনি কোনো এক সময় কেনাকাটা করে ফিরছিলেন, সেখানে উনি রিক্সার পাশের সিটে ওই মেয়েটিকে দেখতে পান এবং সবচেয়ে বড় অদ্ভুত যে ঘটনা উনি যখন এই বছরেই গাইবান্ধা যে সদর হাসপাতাল আছে এবং সেখানে উনি কোনো কাজের জন্য যায় এবং সেখানে উনি ঠিক ওই মেয়েটিকে দেখতে পান। তো এই বিষয়টা আসলে সবচেয়ে অদ্ভুত লেগেছে এবং কে কোথা থেকে যুক্ত আছেন আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগলো এবং এই ঘটনাটি কেমন লেগেছে, যদিও খুব ছোট্ট একটি ঘটনা, আপনারা কিন্তু আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন। ছোট ঘটনা হিসাবে কিন্তু জি, অনেকটা মানে জি, 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 ভয়ানক ছিল, গুরুত্বপূর্ণ। জি জি জি। তো আঙ্কেল আমরা শুনবো আপনার কাছে এবার কোন ঘটনা। জি আমার কাছে আর একটা ঘটনা আছে। জি ঘটনা হলো ওই আমার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ এলাকায় একটা নদী আছে, আচ্ছা আচ্ছা যার নাম পদ্মা নদী। পদ্মা নদী, পদ্মা নদীর ওপার থেকে এপার থেকে কিছু কিছু গরু পার হয়। তা আমার ওখানে আমার গ্রামের এক ছেলে তো গরুগুলো নিয়ে যাই আচ্ছা কিছু টাকার বিনিময়ে আর কি। একদিন রাত্রে ওই ছেলেটাকে ডাকছে ওকে যে এই সালাম এই গরু চলে আসছে রে, আয় তাড়াতাড়ি। তো এখন এই কিন্তু উঠেই চলে যাচ্ছে। তো মনে হচ্ছে যে ওই যে ডাকলো সে আগে আগে যাচ্ছে আর এই পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। যাইতে নদীর পাশে যাইতে না যাইতেই বলছে যে এই গরুর গাড়ি নৌকা চলে আসছে, তাড়াতাড়ি আয়। এই কথা বলে নদীর পাশে যে ওই ছেলেটা হারিয়ে গেল। আর এই সালাম ছেলেটা নৌকা থেকে দুইটা গরু ঝাঁপ দিয়া উপরে পড়লো, নৌকা থেকে উপরে চলে আসলো। তো এখন যাই গরু দুটা তুই ধরে গরু দুটো নিয়ে যা। এই বাস গরু রাখালি করে অভ্যাস, এই গরুর পিছ ধুচ্ছে। গরু কিন্তু আগে আগে যায় আর এই পিছিয়ে পিছিয়ে যায়। পিছিয়ে পিছিয়ে যায় ওকে। যাইতে যাইতে এক নদীর পাশে তো বিশাল জঙ্গল, জি চর, এই জঙ্গলের দিকেই আচ্ছা রওনা। এখন এই ছেলেরা গরুর পিছিয়ে পিছিয়ে গরুকে এইভাবে গরু পিছিয়ে পিছিয়ে যায়, গরু জঙ্গলে দিকেই যায়। আর এই সালাম বলছে যে কে রে গরু আজকে এমন করছে, কারণ কি? এই গরুটা পৌঁছাতে পারলে আমি এখানে কিছু টাকা পাবো, আর এই গরু খালি জঙ্গলের দিকে যাই, তা আমি রাস্তা দিয়ে এই গরু কখন নিয়ে যাব সেই মোকাম পর্যন্ত? এখন ওই গরুর পিঠ ছাড়ে না। জি গরু হারিয়ে গেলে তো আবার ফের গরু দেওয়া লাগবে, জি যেহেতু রাখালকে গরু দিছে। এখন এই গরু পিছিয়ে পিছিয়ে যেতে 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 গরু জঙ্গলের দিকে যায়, জঙ্গলের দিকেই যায়। হ্যাঁ জঙ্গলের দিকে যায় গরু জঙ্গলের মধ্যে যায় একবার গরু বাঘ হয়ে যায়। তখন কিন্তু এই চিৎকার, যখন চিৎকার মারছে বাঘ হারিয়ে গেল, গরু হয়ে গেল। এই তো ভয় খেয়ে গেল।
ভয় খাওয়ার পরেও যখন গরু দেখতে পাইছি তখন কিন্তু আর সাহস আবার বাড়ছে আচ্ছা আচ্ছা যে আমার গরু তো আছেই, জঙ্গলের মধ্যে তো হয়তো বাঘ থাকতেও পারে। হুম এখন এই গরুর পিছে পিছে ছুটে, হুম হুম। গরু আগে আগে যাই, এই পিছে পিছে গরুর পিছে ছুটে, হুম এই করতে 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 হুম রাত্রি প্রায় শেষ। আচ্ছা রাত 11টা থেকে শুরু করে হুম মানে গরুর পিছনেই দৌড়াচ্ছে, কিন্তু রাত শেষে যাচ্ছি কিন্তু গরুর হুম হুম, পিছনেই আছে। আচ্ছা, গরু কিন্তু ওই জঙ্গলেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হুম কিন্তু গরু এই যে রাস্তা দিয়ে নিয়ে আসবে ঘেরা, হুম হুম, সেটা আর পারছে পারছে না। না। জি মনে মনে ভাবে এটা কি এমন হলো, হুম হুম, আমি গরু মোকামে না পৌঁছালে তো আমাকে আমার হুম যে পয়সা দেওয়ার কথা, টাকা দেওয়ার কথা, সেটা তো আমাকে দিবে না। হুম রাইট তা আমি এখন কি করি, এই গরু নিয়ে কেমন করে যাই। হুম এইভাবে এই জঙ্গলে গরুর পিছে পিছে ঘুরতে 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 হুম প্রায় রাতই শেষ। আচ্ছা এমতো অবস্থায় ফজরের আজান দিচ্ছে। আজান শুনতে পায়া তখন বলছে, আরে আমি গিয়ে গরুর পিছনে ঘুরতে ঘুরতে রাত শেষ হলো, ফজর আজান দিচ্ছে, হুম হুম, দেখি আর একটু চেষ্টা করি, হ্যাঁ নিয়ে যাওয়া যায় কি নিয়ে যাইতে পারি যদি। হুম হুম, সামনে একটা ছোট্ট একটা হুম বিলের মতো জায়গা আছে, পানি আছে। হ্যাঁ পানির ভিতরে গরু দুটা যে আবার হুম হুম, নামছে, আচ্ছা আচ্ছা আর এও কিন্তু ওই গরুর সাথে 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 বা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। হুম হুম পানির কাছে ইও নেমে গেছে, হুম হুম, গরু কিন্তু যে সাঁতার কাটা শুরু করছে, জি আর ইও কিন্তু নামছে। হুম এখন নামে এই এক হাঁটু পানিতে নামছে, হুম হুম, তারপর এক কোমর পানিতে নামছে, আচ্ছা তারপর আস্তে আস্তে বেশি পানিতে নামে যখন এক গলা পানি গেছে, হুম তখন ওর মনে হলো কিরে, আমি গরু ধরতে পারলাম না, হুম হুম, গরুর নেয়াজটা যদি হাতে পাইতাম তাহলে তো আমি গরুর সাথে সাঁতার কাটা যায় উঠতে পারতাম। হুম আমি এখন কি করি, এই কিন্তু পিছের দিকে ঘুরছে, আচ্ছা পিছের দিকে ঘুরে দেখে উপরে উঠে আসলো, হুম উঠে আসা দেখে গরু বিলের মাঝখানে যে গরু হারিয়ে গেল, হুম গরু হারিয়ে গেল। হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো গরু নাই, হুম তখন এনে ভাবলো এটা তো আসলে গরু না, হুম হুম হুম, আসলে যদি গরু হইতো হুম তাহলে তো আমি গরুর এতক্ষণ ধরে তাড়াতাড়ি করলাম, হুম। গরু পিছিয়ে পিছিয়ে বেড়ালাম, ঘুরলাম, হ্যাঁ কিন্তু আমি তো গরুর স্বাদ ধরতে পারলাম না, খালি পিছিয়ে পিছিয়ে দৌড়াইলাম হুম হুম আর হাঁটলাম। হুম, না, এটা জি। অন্য কিছু হবে। হ্যাঁ মানে এতক্ষণ পর ওনার মনে এই এতক্ষণ প্রশ্নটা পরে জাগলো। এই প্রশ্নটা জি, জাগলো জি যে এটা অন্য কিছু হবে। হুম এই যে হুম হুম, সকাল হয়ে গেল, সকাল হয়ে উনি কিন্তু হুম বাড়ি ফিরে আসলো। এ তো অবাক, হুম বাড়ি ফিরে এসে অবাক, বাড়ি এসে হুম, একবারে পড়ে গেছে, আচ্ছা অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে। হুম, হুম, অজ্ঞান হয়ে যে কথা নাই, বার্তা নাই, কিছু নাই, এ তো একবারে পড়ে গেছে। বাড়ির লোকজন বলছে, কে রে এই রাত্রে কোথায় গেল? হুম, আবার হুম, বাড়ির মানুষ জানে যে যায়, জি। বাইরে যায় আবার আসে, হ্যাঁ তো আজকে এই অবস্থা কেন হলো? হুম এই যে আসে ঠিক মতোই আসে, তা আজকে এই অবস্থা কেন হলো? জি তো মানুষ মনে করছে হয়তো ক্লান্ত হয়ে আসছে, হুম দেখ শুয়েছে, শুয়ে থাক। হুম কিন্তু কিছুক্ষণ পর ওই শুয়ে শুয়ে হুম আমার গরু কই গেল, হ্যাঁ আমার গরু কই। হুম তখন বাড়ির মানুষ মানে নিজে নিজে বিলাপ করছে উনি? নিজে নিজে বলছে হুম ঘুমের অবস্থায়। আচ্ছা বাড়ির মানুষ বলে, এই তুই ঘরের মধ্যে শুয়ে শুয়ে গরু গরু করিস, তুই গরু কই পাবি? হুম কইছে না, আমার গরু, আমার গরু।
গরু চলে গেল, এই গরু করে পাগল হয়ে গেল। আচ্ছা, এখন বাড়ির মানুষ তো খুব চিন্তিত, এর কি কিছু হয়ে গেছে, এই রাত্রে কোথায় গেছিল, তারপর থেকে এইসব। তারপর থেকে এই সকালে আইসা এরকম শুরু হলো, তাহলে তো আর কিছু না কিছু হয়েছে, যাই হোক একে কিছু করা যাক। একও এরকম গ্রামের কবিরাজ ছিল, কবিরাজকে ডাক দিয়া পানি পড়া তেল পড়া দিয়া সুস্থ করলো। ওকে, সুস্থ হলো, সুস্থ করে বলছে যে তুমি এরকম করছো কেন, কি হয়েছে তোমার? বলছে না আমি তো কিছু করি নাই, আমার ফের কি হয়েছে, আমার তো কোনো কিছু হয়নি, আমার কোনো সমস্যাই হয়নি, তোমরাই তো আমাকে এটা ওটা করছো। বাড়ির মানুষ অবাক, হ্যাঁ, যে কেমন কথা হলো, এত কিছু ওই করছে, আবার আমরা একে সুস্থ করলাম, সুস্থ করার পর ওই আবার বলে যে আমার কিছু হয় নাই। এইভাবে সেদিন গেল, আবার রাত হলো, রাত্রে আবার খাওয়া দাওয়া করে শুয়ে গেছে, সবাই শুয়ে গেছে, ওইও শুয়ে গেছে, শুয়ে যায় ঘুমাইতেই ঘুমের অবস্থায় ওই গরুর কথা বলে যে আমার গরু কোথায় চলে গেল। জি, আমি গরু তো ধরতে পারলাম না, হ্যাঁ, আমি তো গরু তো ঘেরতে পারলাম না, এত বড় গরু দুটা চলে গেল, কে যেন নিয়ে চলে গেল, আমি কি জবাব দিব, এইরকম ধরনের ভুল বকে। এই করতে করতে বাড়ির মানুষ বলে যে তোর কি হয়েছে, তুই এমন করিস কেন? বলছে না আমার তো কিছু হয়নি, কই আমি এমন করছি, আমি তো কিছু করছি না, আমি তো নিজের মতো ঘুমাচ্ছি। বাড়ির মানুষ শুনে অবাক, না এর তো কিছু হয়ে গেছে, না হলে এরকম করছে কেন, রাইট, কি করা যায় কি করা যায়। আবার কবিরাজের টাকা আবার ঝাড়ফুঁক করে দেখালো, তো কবিরাজ বলছে যে একে তো আসলে শয়তানে এইভাবে নিয়ে গেছিল, আর এর পিছনে শয়তান লাগিয়েই এই গরু, শয়তান ভূত সাজাই গরু, গরু ওকে এইভাবে আচ্ছা, গরুর পিছে পিছে মানে দৌড়ে আনিছে, ধরে নিয়ে গেছে। তো আসলে তো ওগুলো গরু না, এগুলো গরুর রূপ ধরে অন্য কিছু ছিল। জি জি জি, কবিরাজ কিন্তু এই কথা বলছে, তো ওকে আর এভাবে কোথায় যেতে দিও না, নাহলে কিন্তু আরো বড় বড় বিপদ হতে পারে, অত বড় কিছু ধরতে পারে। তো এভাবে যা হোক কবিরাজ তাকে পানি পড়া তেল পড়া দিয়ে কয়েকদিন ধরে সুস্থ করলো আর কি। কিন্তু তারপরেও ওই মাঝে মধ্যে এই রাতের বেলা এই ভয় করে, ঘুমের ঘরে ভয় করে, ওই গরুর ধান্দায় দেখে। আচ্ছা আচ্ছা, এই যে আমার গরু এইভাবে মানে আচ্ছা আচ্ছা, এই করেই ওনার ঘটনাটা এ পর্যন্ত ছিল আর কি। এরকম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম আজকের আমন্ত্রিত অতিথির কাছে ঘটনা। এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে লিখে জানাতে পারেন, এবং এই ধরনের ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে বা এর চেয়ে ভয়ানক ঘটনা আপনি যদি উপস্থাপন করতে চান, আপনি চাইলে আমাদের রেডিও সারাবেলায় আসতে পারেন এবং এখানে এসে আমাদের সাথে আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করতে পারেন। এই মুহূর্তে আমি আপনাদের কথাবার্তাগুলোতে যেতে চাই। যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন তারা লিখতে থাকুন, এবং কে কোথা থেকে শুনছেন এবং কার কাছে এই ঘটনাগুলো কেমন লাগছে, বিশেষ করে শেষ যে ঘটনাটি আমরা এই মুহূর্তে শুনলাম, এই ইন্টারেস্টিং ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগছে। অবাক লাগলো ভাই লিখেছেন নয়ন সরকার, থ্যাংক ইউ সো মাচ। সত্যি ঘটনাটি অবাক করার মতো ছিল। আমি আমার গাইবান্ধা মনোহরপুর, আচ্ছা আমার বাসা গাইবান্ধা মনোহরপুর কাজীর বাজার, আমি এখন নারায়ণগঞ্জ থেকে লাইভ দেখছি, চালিয়ে যান লিখেছেন এমডি রায়হান, থ্যাংক ইউ সো মাচ। অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে ছিলেন মাস্তা, অনেক ভয় লাগছে শুনছি সুন্দর জানমোড় থেকে। রোকনুজ্জামান রিয়াদ ছিলেন, অনেক ইন্টারেস্টিং ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ লিখেছেন আমাদেরকে রোকনুজ্জামান রিয়াদ। আবারও ভাইয়া আমি রিয়াদ, সাথে আছি সাহিত্য নীলফামারী থেকে।
অনেক দূর থেকে যুক্ত হয়েছেন রোকনুজ্জামান রিয়াদ, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আশা রাখছি এখন থেকে প্রতি বৃহস্পতিবার সাথে পাবো আপনাকে। মাহির আসহাব লিখেছেন আমাদেরকে, গাইবান্ধা কলেজপাড়া থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আবারও একটা কাহিনী বলতে চাই, অবশ্যই আপনাকে নক দেওয়া হবে, অবশ্যই আপনি আমাদের সারাবেলা আসতে পারবেন। লিখেছেন এইচ রিমন ভাইয়া, বাদেখালি থেকে শুনছি, সাথে আছে শেষ পর্যন্ত। সাথে ছিলেন আমাদের জুবাইর, অনেকদিন পর যুক্ত হলাম। লিখেছেন মাহির আসা বাবারও। লিখেছেন আরিফুল ইসলাম প্রিয়ন্ত, শেষ পর্যন্ত সাথে আছি ভাই। আব্দুল কাদের ছিলেন, আমি আব্দুল কাদের আকাশ, কাকিনা লালমনিরহাট থেকে সঙ্গে আছি। আমাদেরকে লিখেছিলেন রাঙ্গামাটি থেকে সুজন রহমান, সাথে ছিলেন সেরা ভাই কলেজপাড়া থেকে আজগার আলী। লিখেছেন এই ঘটনাটি ওনার কাছে ভালো লেগেছে, অনেক অনেক ভালোবাসা রইল। এবং যারা যারা যুক্ত হচ্ছেন যুক্ত হতে থাকুন, যেহেতু ঘটনা মানে প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে, আমাদের হাতে অল্প কিছুক্ষণ সময় আছে। তো আমরা আবারও আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে ফিরতে চাই এবং আরেকটি আচ্ছা, আমরা ছোট্ট একটি ঘটনা শুনবো এবং তারপরে আজকের মতো বিদায় নেব। এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছিলেন তাদেরকে জানাতে চাই, চলছে এই মুহূর্তে ভূতবেলা, প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 9:05 থেকে রাত 11টা পর্যন্ত ভূতবেলা রেডিও সারাবেলায় প্রচারিত হয়। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল রেডিও সারাবেলা শোনার এবং ভূতবেলা শোনার। আমরা শেষ ঘটনাটি আঙ্কেলের কাছে শুনতে পাচ্ছি। জি, আমাদের গ্রামে, আমাদের গ্রাম থেকে প্রায় 2-2.5 কিলো দূরে আচ্ছা, একটা কবিরাজ ছিল আমার নানি সম্পর্কে। ওকে। তো উনি বেশ কবিরাজি করত, অনেক কবিরাজি করছে আমাদের এলাকায়। হারানো জিনিসগুলো উনি আনে দিচ্ছে, পৌঁছায় দিচ্ছে, কিন্তু কোনো দিন মানে যে চুরি করছে সেই জিনিসটা ধরে দেয় নাই। আচ্ছা আচ্ছা, যদি আয়ত্তের মধ্যে থাকছে সেই জিনিসটা উনি পৌঁছায় দিচ্ছে। এমন কোন জিনিস হতো যে এমন জিনিস চুরি হয়েছে বা হারাইছে, সেই জিনিসটা উনি এনে দিতে পারতেন। হ্যাঁ, জিনিসটা ওনার আয়ত্তের মধ্যে থাকলে উনি ওর জিনের দ্বারাই আর কি আনে দিছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যে জিনিসটা চুরি করেছেন বা নিয়েছেন সেই ব্যক্তিটাকে পরিচয় করে দিতেন না না, উনি এই কাজটা করে নাই কোনোদিন। উনি কিন্তু এই কাজটা কোনোদিন করাই নাই, যে চোর কোনদিন ধরে দেয়নি। কিছু কিছু জিনিস এভাবে আর কি উনি দিয়েছে। তো আমরা তখন ছোট, তো আমাদের বড়গুলা ছিল, যেগুলো বড় ভাইরা, দাদারা, ওকে, চাচারা, তারা কিন্তু ওই কবিরাজকে ধরছে শক্ত করে, যে আমরাকে তুমি তো মেলা কিছু দেখাইছো, মেলা কিছু করছো, আমরাকে জিনেরা হাতের কোনো জিনিস খাওয়াইতে পারবেন কিনা। হ্যাঁ, তো আমরাকে একটু কিছু খাওয়াও। জি। তো এখন ওই নানি কবিরাজ বলে যে তোরা আমাকে জ্বালাইস না রে, আমাকে জ্বালাইস না, তো তোরা আর কি খাবি? হ্যাঁ, যদি কি খাবি ক, আমি চেষ্টা করি। আচ্ছা। তো বলছি যে আমরা কি খাবো না নি, যাক আজকে মিষ্টি খাওয়াও। মিষ্টি খাবি তো? আচ্ছা ঠিক আছে। তো যা একটা গামলা ওই রেখাই, ওই চালের উপরে রেখাই, পরিষ্কার গামলাটা পরিষ্কার করে সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে ওই চালের উপরে আর কি তোরা রাখ। তোরা 10 মিনিট অপেক্ষা কর, দেখা যাক তোর ভাগ্যে কি আছে। জি। তোরা কেউ ওদিকে দেখিস না, দেখলে ভয় করবি। ঠিক আছে, গামলা সুন্দর করে পরিষ্কার করে ওই গামলা রাখা হলো টিনের চালের উপরে। হ্যাঁ, 15 মিনিট পর বলছে নানি যে শোন, তোরা বাইরে কেউ তাকাইস নি তো? বলছে না। ঠিক আছে, এখন দুজন যা, ভয় করিস না, দুজন যা, যে গামলাটা নামিয়ে নিয়ে আয়সা দেখো গামলাতে কি আছে। এখন দুজন গেল, দুজন যে সুন্দর করে গামলাটা নামাইয়া নিয়ে আসা, সবাই দেখলো এক গামলা
এরকম বড় বড় মিষ্টি, আচ্ছা আচ্ছা। রসগোল্লা। এখন সবাই তো খুশি যে আমরা তো আজকে মিষ্টি খেতে পাইলাম। কেউ মানে খাওয়ার থেকে অবাক হওয়াটা বেশি, যে অবাক মানে আমরা হওয়াটা একটা বেশি। খালি খালি পাত্র গামলা- রাখলাম, হ্যাঁ গামলা রাখলাম, খালি জি, জি। গামলা একটা রাখলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চালের উপরে, আর সেই গামলার মধ্যে এক গামলা মিষ্টি, হুম কি সুন্দর টপটপা মিষ্টি, হুম, হুম, সে দেখেই মন শান্তি। আচ্ছা আচ্ছা। তো এখন সবাই দেখলো। হুম এখন ওই কবিরাজ নানি বলছে, শুন তোরা দেখেই তো অবাক হলি, তো খা, তোরা খায়া বুঝ তোরা খাইতে পারিস কি না হুম দেখ। তো বলছে নানি খাওয়া যাবে, এই মিষ্টি খাওয়া যাবে? আচ্ছা। তো বলছে হ্যাঁ খাওয়া যাবে না কেন, তোদের খাওয়ার জন্যই তো আমি এই মিষ্টিগুলা আনি নিলাম। আচ্ছা। ঠিক আছে। সবাই হাত পরিষ্কার করে প্রথমে একটা 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 করে সবাইকে দিল মিষ্টি হাতের মধ্যে। মিষ্টি হাতে নিয়ে ভয় করে যে মিষ্টি খাওয়া যাবে, এটা মিষ্টি না অন্য কিছু। দেখে বলতো যে হ্যাঁ আসলে তো মিষ্টি। তার আসলেই কিন্তু মিষ্টি। মিষ্টি খালো, মিষ্টি সবাই খালো, আচ্ছা। সবাই মিষ্টি খালো। মিষ্টির যে স্বাদ, মিষ্টি খাওয়ার যে মজা, সবাই মানে এই মজাটা পাইলো, মিষ্টির স্বাদ পাইলো, জি। যে আসলে প্রকৃত মিষ্টি, মিষ্টি কিনা এটা ওটা অন্য কিছু না, জি জি জি। আসলে মিষ্টি। তো মিষ্টি খাওয়া দাওয়ার পর নানিকে আবার ধরলো, নানি এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, জি। যে খালি গামলা রাখলাম আর গামলা ভর্তি মিষ্টি, এটা কি করে সম্ভব, জি। কিভাবে আসলো? যে তোরা খাইতে চাইলি, তোরাকে খাওয়াইলাম, তোরা আর কেন এর পিছে প্রশ্ন কেন করছিস? কেন রাখছেন বা এই প্রশ্ন করার তোর মানে কি? আমার কাছে কিছু নাই, তোরা কি মনে করছিস যে কিছু নাই, অবিশ্বাস করছিস? তো অবিশ্বাস করার কি আছে? এখন এই এক চ্যাংড়া কিন্তু খুব বেশি উত্তেজিত করছে নানির সাথে। ওকে। বলছে যে এই চ্যাংড়া, তুই বেশি উত্তেজিত যদি করিস তাহলে তোর খবর আছে, তুই কিন্তু এখান থেকে বাড়ি যেতে পারবি না। ওকে। বলছে না নানি, ক্ষতি করিস না, নানি আমার ক্ষতি করিস না। যে না আমি তোর ক্ষতি করব না, যদি কথা একটা বলেছিস, কিন্তু কথার তোকে আমি শাস্তিটা দেবো, এই শাস্তিটা তোকে আমি দেবো। আচ্ছা। বলছে তুই এখন দাঁড়া, তুই চেয়ারে বসে আসিস, তুই এখন দাঁড়া। এখন চেয়ার সহকারে ওর পাছায় লেগে গেছে, চেয়ারটা ওর পাছায় লেগে গেছে, চেয়ার সহকারেই ওই উঠছে। এখন মানে ওই চেয়ার চেয়ার সহকারে উঠছে, মানে আচ্ছা, চেয়ার ওর পাছায় লেগে গেছে অলরেডি, মানে মনে হচ্ছে যে আঠা দিয়ে যেমন লাগে দেয় এরকম মানে লেগে গেছে। আচ্ছা আচ্ছা। আর ওই চেয়ার যে থুইয়া উঠবে এই আর কিন্তু হয় না, চেয়ার কিন্তু মানে শরীরের সঙ্গে আটকে শরীরের গেছে। সঙ্গে চেয়ার লেগে আটকে গেছে। গেছে। নানি আমার খুব ভুল হয়ে গেছে, নানি আমি খুব ভুল করছি, নানি ক্ষমা করে দাও, নানি ক্ষমা করে দাও। না তোকে তো ক্ষমা করবোই, থাম একটু, এত উত্তেজিত হচ্ছিস কেন? আচ্ছা। তুই তো খুব বড় বড় কথা বললি, খুব বড় বড় লেকচার দিলি, তুই জিন ভূতকে অবিশ্বাস করছিস, জি। তুই আমাকে অবিশ্বাস করছিস, তোকে মিষ্টি খাওয়ালাম তাও তোর জি ভুললো না, মন ভুললো না, তারপরও আমার সাথে এরকম আচরণ করছিস, তোকে আমি আরো কিছুক্ষণ রাখি। তারপর ভুল স্বীকার করার পর কিছুক্ষণ রাখার পর বলছে তুই বস চেয়ারে, তুই যেভাবে বসেছিলি সেভাবে বস। এখন চেয়ারে উনি ওইভাবে বসলো, চেয়ারে বসার পর কি যে করলো আর কি না করলো আল্লাহ জানে, আর নানি জানে। নানি কবিরাজ বলছে যা এখন উঠে বাড়ি যা। এই দেখেন, আচ্ছা আচ্ছা। উঠে এখন ওই চেয়ার থেকে গেল চেয়ারের জায়গায়, আর সেইভাবে উঠে চলে গেল, বুঝছেন? এই হলো আমার ঘটনা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। শেষ মুহূর্তে আপনি কিছু বলতে চান কেন শ্রোতাদের উদ্দেশ্যে? আমি শ্রোতাদের উদ্দেশ্যে তাই তো কি আর বলবো। জি জি। যাই হোক,
যে সমস্ত শ্রোতারা রেডিও সারাবেলা শুনছেন, শুনবেন নিয়মিত, এবং যদি আপনাদের কাছে কোনো কিছু থাকে এরকম ঘটনা, তো রাতুল ভাই তো বললোই যে আপনারা শেয়ার করতে পারেন, লিখে পাঠাতে পারেন বা আসতে পারেন। আসবেন। আমি যেমন এসেছি, ভালো লাগলো আমাকে। আমি রেডিও সারালো আসতে পেরে আমাকে ভালো লাগলো। জি। তবে আমি হয়তো বা চেষ্টা করব পরবর্তীতে আসার, ভবিষ্যতে যেন আরও কিছু নতুন গল্প নিয়ে আসতে পারি। আমার চেষ্টা থাকবে বা আসবো, এই বলে আমার কথা শেষ করছি। অনেক সবাই অনেক সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখান থেকে শুনছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। যে শীতের মধ্যে আপনারা সবাই ভালোভাবে ল্যাপ কাপড়, যার যার যে পরিমাণ কাপড় আছে সেই পরিমাণ নিয়ে ভালোভাবে আপনারা থাকেন। সবার জীবন সুখী হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম আজকের আমন্ত্রিত অতিথির কাছ থেকে ওনার বেশ কয়েকটি ঘটনা শুনলাম। প্রত্যেকটি ঘটনাই আজকে অদ্ভুত রকম ছিল, এবং ভয় কতটুকু, বাট ভয়ের চেয়ে কিন্তু অবাক করার মতো আজকে যে পুরো এপিসোডটি হলো, যারা যারা আমাদেরকে শুনছিলেন এবং দেখছিলেন তার প্রত্যেকেই আজকে অনুভব করেছেন যে প্রত্যেকটা ঘটনা কিন্তু অদ্ভুত ছিল। এবং শেষের ঘটনাটি সম্পর্কে যদি কিছু কথা বলি, যে ওনার এক নানি ছিল, তাই না? হ্যাঁ, উনি কবিরাজ বিদ্যা বা যেটাই বলেন, ঝাড়ফুঁক কাজে একটু পারদর্শী ছিলেন। সেখানে উনি ওনার এলাকার কিছু নাতি গিয়েছিল তার কাছে, এবং সেখানে গিয়ে ওরা অবিশ্বাস করেছিল শুরুতে, এবং যার ফলে উনি তার যে ক্ষমতা বা যেটাই বলি সেই বলে উনি ওনাদেরকে বলেন যে চালের ওপরে একটা পাত্র রাখতে এবং কিছুক্ষণ পর সেটি নামাতে, এবং তারা যখন সেটি নামায় এবং সেখানে দেখতে পায় পুরো পাত্রটি ভরা মিষ্টি ছিল। তো এরকম একটি ঘটনা অদ্ভুতভাবে আমার কাছে ভালো লেগেছে। আজকে পুরো আয়োজনে উনি ছিলেন আমাদের গেস্ট। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি আজকে উপস্থিত হয়েছেন। এবং উনি আরও একটি কথা বললেন যে ভবিষ্যতে উনি আবারও আসার চেষ্টা করবেন। কথাটি শুনে খুবই ভালো লাগলো, এবং আপনাদের এরকম সহযোগিতাই আমি চাই। রেডিও সারাবেলা সবসময় কামনা করে যে আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আপনাদের জন্যই আমাদের এই বিনোদনের যত সব মাধ্যম তৈরি বা সব কিছু। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই, বাট তার আগে শেষ মুহূর্তে কারা কারা ছিলেন তাদের কথাবার্তাগুলো পড়ে শেষ করতে চাই। লিখেছেন আমাদেরকে কায়ামাত চৌধুরী। হাই ভাইয়া, আমি যুক্ত আছি গাইবান্ধা জেলার পশ্চিম বাটিকামারি থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে নয়ন সরকার ছিলেন। আজকে ঘটনাগুলো ভালো লাগলো। ইমন ইসলাম ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে, অনেক ভালো হচ্ছে ভাই। লিখেছেন আমাদেরকে ইমন ইসলাম। এইচ রিমন লিখেছেন, ভাইয়া আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, শুভরাত্রি। নূর আলম ছিলেন আমাদের সাথে। এই মাসে যুক্ত হলাম যশোরের নাভারন রেল বাজার থেকে, শুনছি ভালো লাগছে। তো আপনাদের প্রত্যেককে ভালোবাসা জানিয়ে আজকের মতো ভূতবেলা এখানেই সমাপ্ত করছি, এবং আবারও আপনাদের ভালোবাসায় আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টা 5 মিনিটে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।